আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে বিবিএ যারা নিউ সেকেন্ড ইয়ার আছেন, আপনাদের 1 মাস ফ্রি ক্লাসের মধ্যে আজকে আমাদের ক্লাস শুরু হয়ে গেছে। তো সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলেন এবং অবশ্যই ক্লাসটা একটু শেয়ার করে দিবেন। সবাই একটু ক্লাসে জয়েন করে ফেলেন, হ্যাঁ। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন এবং অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডসদের মেনশন করে দেন। তোমরা কিন্তু সবাই জানো যে আমরা 3জন টিচার আমাদের 11+ একাডেমি ক্লাস কোয়ালিটি যাচাইয়ের জন্য আমরা 1 মাস টানা ক্লাস নিব। প্রত্যেক টিচারের 10টা করে ক্লাস। তো আমার ক্লাস দিয়ে প্রথমে শুরু হয়েছে। আমি হচ্ছে তোমাদের অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের টিচার। আমি তোমাদের অ্যাকাউন্টিং আর ফিনান্স ট্যাক্সেশন ক্লাসগুলো নিব। হ্যাঁ, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু ঠিক আছে কিনা আমাকে একটু জানাও। সবকিছু কি ঠিক আছে? হুম। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও। আর তোমরা যারা বিবিএড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের গ্রুপ থেকে দেখতেছো, তোমরা চাইলে অবশ্যই আমাদের 11+ একাডেমি পেজে চলে আসতে পারো। ওকে। সবকিছু ঠিক থাকলে আমাকে একটু জানাও। ওকে। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের ক্লাসমেটদের একটু মেনশন করে দাও। ক্লাসমেটদের একটু মেনশন করে দাও। ঠিক আছে? আচ্ছা। হ্যাঁ, এটা সবার জন্য, এটা সবার ক্লাস। সবাই ক্লাসটা দেখতে পারবে, কোনো সমস্যা নাই। সবাই ক্লাসটা দেখতে পারবে। আমাদের হচ্ছে ফ্রি ক্লাস যাচাই করার জন্য। ওকে, আমি শুরু করে দিব আমাদের বিস্তারিত আলোচনা। তার আগে তোমরা, আমি দেখছি তোমাদের কি অবস্থা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের 30 দিন ক্লাসের প্রথম ক্লাস আজকে। তো আমরা এখানে 30টা ক্লাস হবে, মানে 1 মাস ক্লাস না, মূলত 1 মাসে কিন্তু 24 দিন বা 25 দিন হয়। আমাদের এখানে 29টা ক্লাস হবে। ঠিক আছে? 29টা ক্লাস নিতে আমাদের 1 মাস 1 সপ্তাহ সময় লাগবে। এই 1 মাস 1 সপ্তাহ সময় ধরে তোমরা আমাদের ক্লাস যাচাই করবা। আমি তোমাদেরকে কি রকম সার্ভিস দিতে পারি, একটা আস্থা অর্জন করবা। তারপরে তোমরা ডিসিশন নিবা যে আমরা তোমাদের উপযুক্ত টিচার কিনা। এবং 11+ একাডেমির সম্পর্কে তোমরা অনেকেই জানো। আচ্ছা, তো যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমি প্রথমে আমার পরিচয়টা দিই। আমি হচ্ছে মোহাম্মদ শহীদুল ইসলাম, 11+ একাডেমির একজন টিচার। আর আমার হচ্ছে অনার্স মাস্টার্স অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। হ্যাঁ, এবং তোমাদের পাশাপাশি আরো 2জন টিচার রয়েছে। আমরা যে 1 মাস ফ্রি ক্লাস নিব, এটা আমরা অলরেডি রুটিন দিয়ে দিয়েছি। এবং প্রত্যেক দিন আমাদের যে টিচার ক্লাস নেবে তাদের জন্য প্রত্যেক দিন আমাদের আলাদা করে অ্যানাউন্সমেন্ট করা হবে যে আজকে এই টিচারের ক্লাস, কালকে এই টিচারের ক্লাস। ঠিক আছে? তো তোমরা তোমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী তোমাদের যার যার ডিপার্টমেন্টে যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট অনুযায়ী তোমরা ক্লাস করে নিবা। ওকে, তো আজকে আমরা একটা অধ্যায় নিয়ে কথা বলবো। তো এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট আছে যারা হচ্ছে আমার কাছেই ফার্স্ট ইয়ারে তোমরা পড়েছো, এবং তোমরা ফার্স্ট ইয়ারে পড়াকালীন তোমরা দেখতে পেরেছো যে 11+ একাডেমি কতটুকু অথেন্টিক পড়ানো তোমাদেরকে শেখায়, যে আসলে ন্যাচারাল জিনিসটা কি। আমি এটা ভালো করে জানি যে তোমরা যারা সায়েন্স অথবা আর্টস থেকে আসছো, তোমরা ভালো করে উপলব্ধি করতে পারছো যে 11+ একাডেমি কতটুকু ন্যাচারাল অ্যাকাউন্টিং পড়ায়। না হলে কিন্তু তোমরা সায়েন্স বা আর্টস থেকে এসো A+ পাওয়া সম্ভব হতো না। 11+ একাডেমিতে কিন্তু এটা সম্ভব যে সায়েন্স বা আর্টস থেকে এসো কিন্তু A+ পাওয়া যায়। ইভেন ইকোনমিক্সও A+ পাই। তো তোমরা জানো। তো আমি সেই সুবাদে তোমাদের সাথে আরেকটা, আজকে হচ্ছে তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং। আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, যে যত কথাই বলুক না কেন, ইন্টারমিডিয়েট
তোমাদের অনার্স সেকেন্ড ইয়ারে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটি একটু জটিল মনে হবে বা এটা তোমাদের একটু হার্ড মনে হবে, তাছাড়াও বিজনেস ম্যাথটাও কঠিন মনে হয়। তবে সমস্যা নাই, আমরা যে টিচার প্যানেল আছে ইনশাল্লাহ তোমরা খুব সহজে বুঝতে পারবা। এখন আমি সেই জায়গা থেকেই তোমাদেরকে আমি তোমাদেরকে আমি যেভাবে অ্যাকাউন্টিংটা পড়াইছি ফার্স্ট ইয়ারে, আমি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা সেভাবে পড়াইতে চাই। যে আসলে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর মধ্যেও কোনো মুখস্থ কিছু নাই, এটাও একটা অ্যাকাউন্টিং এর ধারাবাহিকতায় তৈরি হয়েছে বইটি। যে অ্যাকাউন্টিং এর যে রুলস গুলো আছে বা অ্যাকাউন্টিং এর যে আমরা বিষয়গুলো জানতে পেরেছি, সম্পদায় মালিকানা সত্ত্ব, সেই বিষয়ের উপর ডিপেন্ড করে কিন্তু আমরা এই সম্পূর্ণ বইটা আমরা শেষ করতে পারবো, বিন্দু পরিমাণও মুখস্থ করা লাগবে না। যারা আমার হাত দিয়ে আরো 2টা ব্যাচ পার হয়েছে, তোমরা 3 নম্বর ব্যাচ সেকেন্ড ইয়ারের জন্য, তারা অবশ্যই জানে যে আমার ক্লাস কোয়ালিটি বা আমরা কিভাবে অ্যাকাউন্টিংটা পড়াই। ওকে, তো যারা বিবিএড অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট গ্রুপ থেকে দেখতেছো তাদেরকে আমি বলি, হ্যাঁ, তোমরা চাইলে আমাদের 11+ একাডেমি চলে আসতে পারো। হ্যাঁ, ওকে, তোমরা 11+ একাডেমি পেজে চলে আসো। তোমরা 11+ একাডেমি পেজে চলে আসলে আমি তোমাদের পেজে রিপ্লাই দিব। ওকে, আমি আর কথা বাড়াচ্ছি না, আমাদের 5 মিনিট সময় পার হয়ে গেছে। আমি আবারও শেষবারের মতো বলে দিচ্ছি, যদি তোমাদের ফ্রেন্ডসরা থাকে 11+ একাডেমি সম্পর্কে জানে না, তাদেরকে একটু মেনশন করে দাও, অন্তত পক্ষে তারা ক্লাস দেখলে বুঝতে পারবে তাদের জন্য কতটুকু উপযুক্ত। আচ্ছা, এখন আমি তোমাদের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বিবিএ সেকেন্ড ইয়ার, শুধুমাত্র অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে এই সাবজেক্টটা আছে, অন্য ডিপার্টমেন্টে নাই। তো ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর আমি আজকে আলোচনা করবো হচ্ছে চ্যাপ্টার 9। আমি কিন্তু বিভিন্ন ক্লাসে বিভিন্ন চ্যাপ্টার আলোচনা করব, তোমরা এতে অনেক ভালোভাবে আইডিয়া নিতে পারবা যে আমাদের পড়ানোর সিস্টেমটা কিরকম। তো আমরা চ্যাপ্টার 9 আলোচনা করব, এটা হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স, সংক্ষিপ্ত ভাষায় বলা হয় ব্যাট। তোমরা এই ব্যাট সম্পর্কে এসিসি লেভেলও জেনে আসছো, এবং এই ইয়ারে, এই ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং সেকেন্ড ইয়ারে এই চ্যাপ্টার থেকে মিনিমাম 10 মার্ক থেকে 14 মার্কের প্রশ্ন এখানে আসে। বি পার্ট থেকেও এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে, এবং সি পার্টেও 10 মার্কের প্রশ্ন আসে। এবং আমি তোমাদেরকে আরেকটা খুশির খবর বলে দিই, বিগত 10 বছর পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কখনোই মিস হয় না যে প্রশ্ন আসে নাই। কিন্তু গত বছর এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে নাই, থিওরি আসছে, মানে ম্যাথ আসে নাই। তাহলে তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে বিগত 10 বছরে কিন্তু মিস হয় নাই ম্যাথ আসা। কিন্তু গত বছর জানি কেমন হয়ে গেল, ম্যাথ দেয় নাই। তার মানে কি এনইউ তার নিজস্ব যে রুলস বা ক্যাটাগরিতে তারা প্রশ্ন করতো, সেটা কিছুটা পরিবর্তন করতে চাচ্ছে বা পরিবর্তন আনবে। হ্যাঁ, সেটাই মাথায় রেখে আমাদের কোনো সাজেশন ফলো করে আমাদের পড়া যাবে না, কোনো সীমিত বা লিমিটেড নলেজ অর্জন করে আমাদেরকে পড়া যাবে না। আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে হচ্ছে সম্পূর্ণ বই, সম্পূর্ণ চ্যাপ্টার, সম্পূর্ণ টপিক সম্পর্কে আমরা ভালো একটা জ্ঞান বা নলেজ অর্জন করব। সেখান থেকে আমাদের পরীক্ষায় যেটা দরকার, যেভাবে আমাদের পরীক্ষা আমাদের যেটা আসে সেটা আমরা আনসার করব। এবং আমরা যদি সম্পূর্ণ জ্ঞান, সম্পূর্ণ নলেজ অর্জন করে যদি আমরা একটা বই পড়ি, তাহলে একজন প্রশ্নকর্তা যেভাবে প্রশ্ন করুক না কেন, আমরা কিন্তু সেটার আনসার করতে পারবো। তো আমরা লিমিটেড ভাবে কোনো পড়বো না, আমরা সব চ্যাপ্টার পড়বো এবং সব অঙ্ক পড়বো। এটা হচ্ছে আমাদের 11+ একাডেমির মূল লক্ষ্য। ওকে, তো তোমরা এই চ্যাপ্টার এর গুরুত্ব সম্পর্কে জানতে পেরেছো। এখন আমি তোমাদের এই চ্যাপ্টারটা আসলে একটা ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং অনার্স সেকেন্ড ইয়ারে এসেও যে তোমাদের অনেক শিখার কিছু আছে, আজকের ক্লাসে তোমরা সেটা জানতে পারবা। প্লাস হচ্ছে আরেকটা কথা আমি বলে দিই, আসলে অ্যাকাউন্টিং কতটা পিওর এবং কতটা ন্যাচারাল হতে পারে সেটা তোমরা আজকের ক্লাসে জানতে পারবা। আজকে অনেকে হয়তো বা লাইফে প্রথম শিখবা যে বিষয়টা আমি তোমাদের কাছে শিখাবো। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে কি ভ্যালু এডেড ট্যাক্স। তো প্রথম আমরা ভ্যালু এডেড ট্যাক্স, যেটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে ব্যাট, হ্যাঁ, ব্যাট সম্পর্কে আমাদেরকে ধারণা করতে হবে। আমরা কিন্তু জানি যে অ্যাকাউন্টিং এ যদি কোনো জার্নাল, এটা কিন্তু একটা জার্নাল ভিত্তিক চ্যাপ্টার, মানে একটা জাবেদা করতে হয় এবং একটা চার্ট আছে। তো মেইনলি হচ্ছে জাবেদা করতে হয় আর চার্টের একটা অঙ্ক, মানে দুই ভাগে এটা ভাগ করা হয়। এটা কোনো প্রবলেম না, কিন্তু এটা হচ্ছে তুমি ধরো এটা একটা জার্নাল ভিত্তিক চ্যাপ্টার, মানে জার্নালই করতে হয়। এখন আমরা কিন্তু জানি যে আমাদের অ্যাকাউন্টিং এ জার্নাল করার জন্য আমাদের সবার আগে চিনতে হয় যে সম্পদ কোনটা, দায় কোনটা, আয় কোনটা, ব্যয় কোনটা। যদি আমরা এটা ভালো করে চিনি তাহলে কিন্তু আমাদের জার্নাল করা একদম একদম সহজ ব্যাপার। কারণ এটা কিন্তু তোমরা সবাই এটা গত ইয়ারে করে আসছো, এবং যারা আমার ক্লাস করতেছো তোমরা কিন্তু ভালো করে বুঝো যে অ্যাকাউন্টিং যারা ভালো স্ট্রং হতে চাইবে তাদের অবশ্যই অ্যাকাউন্টিং এর যে উপাদান আছে সেই উপাদানগুলো ভালো করে চিনতে হবে, কোনটা সম্পদ, কোনটা দায়, কোনটা আয়।
এখন আমি যদি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি ক্লাস শুরুর আগে, হ্যাঁ, ক্লাস শুরুর আগে যদি আমি একটা প্রশ্ন রাখি যে ব্যাট আসলে কি, ব্যাট আসলে কি সম্পদ নাকি দায় নাকি আয় নাকি মূলধন নাকি উত্তোলন, তোমরা একটু জাস্ট কমেন্ট করতে দেখি যে তোমরা কিন্তু ব্যাট কিন্তু এসিসি লেভেলে পড়ে আসছো। একটু জাস্ট কমেন্ট করো যে ব্যাট আসলে কি। ঠিক আছে, ব্যাট আসলে কি, জাস্ট একটু কমেন্ট করো যে আসলে এই ব্যাটটা কি। সবাই একটু কমেন্ট করো। হ্যাঁ, আমি তোমাদের কমেন্ট একটু দেখবো, আসলে অনেক কমেন্ট হচ্ছে তো তোমাদের কমেন্ট একটু লক্ষ্য করতে পারতেছি না। যাই হোক, তোমরা সবাই একটু সুন্দর করে একটু কমেন্ট করে দেখো, আমি একটু দেখি যে আসলে ব্যাটটা কি। আমরা কিন্তু জানি যে এই অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা উপাদান কিন্তু মানে প্রত্যেকটা অ্যাকাউন্টিং তো 6টা উপাদানের বাইরে নাই। নর্মালি সম্পদ, খরচ, উত্তোলন, আয়, দায়, মূলধন, যেটাই একটা অ্যাকাউন্টিং এর মধ্যে আসবে না কেন সে 6টার মধ্যে যে কোনো একটা হতে হবে। এখন কথা হচ্ছে ব্যাট কি, ব্যাট কি সম্পদ নাকি আয় নাকি ব্যয়? তোমরা যে এত বড় হয়েছে অনার্স সেকেন্ড ইয়ারে পড়ো, জাস্ট ব্যাটটা কি, সম্পদ, খরচ, আয়, ব্যয় সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা, তো যাই হোক, অনেকে বলছে দায়, অনেকে বলছে এক্সপেন্স, হ্যাঁ, তো অনেকে বলছে মূল্য সংযোজন কর। আসলে এটা মূল্য সংযোজন কর হলেও এটা কিন্তু একটা পরিচয় দিতে হবে। তোমরা কিন্তু জানো যে অ্যাকাউন্টিং এ এটা পরিচয় দিতে হয়। তোমরা কিন্তু যদি আমি বলি যে ব্যাট রেয়ামিলের কোন পাশে বসবে, ব্যাট রেয়ামিলের কোন পাশে বসবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমাকে অবশ্যই বলতে হবে এটা কি ডিবিট নাকি ক্রেডিট। তো তুমি যদি ডিবিট অথবা ক্রেডিট বলতে চাও তাহলে কিন্তু তোমাকে এটা বুঝতে হবে যে সম্পদ, খরচ, উত্তোলন ডিবিট পাশে বসে, আয়, দায়, মূলধন ক্রেডিট পাশে বসে। এখন তুমি এটা কি, তুমি যদি এটাকে ভালো করে ইন্ডিকেট করতেই না পারো সেক্ষেত্রে কিন্তু তুমি কখনোই বলতে পারবে না যে এটা ডিবিট হবে নাকি ক্রেডিট হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো প্রথম কথা আমি তোমাদেরকে বলে দিই, এটা হচ্ছে একটা বহুরূপী একটা বিষয়। হ্যাঁ, ব্যাট কখনো কখনো সম্পদ হয়, ঠিক আছে, ব্যাট কখনো কখনো কি হয়, সম্পদ হয়। ব্যাট কখনো কখনো দায় হয়, ক্লিয়ার। আবার ব্যাট কখনো কখনো খরচ হয়। তুমি মনে রাখতে হবে ব্যাট যদি কোনো কিছু একটা হয় তাহলে এই তিনটাই হয়। একটা ব্যবসায়ীর জন্য ব্যাট কখনো সম্পদ হতে পারে, আবার কখনো দায় হতে পারে, কখনো খরচ হতে পারে। তাহলে তুমি কিভাবে বুঝবা যে এটা কোন পাশে বসবে? সম্পদ হলে রেয়ামিলি ডিবিট পাশে বসার কথা, দায় হলে রেয়ামিলি ক্রেডিট পাশে বসার কথা, খরচ হলে রেয়ামিলি ডিবিট পাশে বসার কথা। এখন তোমাকে এই বিষয়টাই চিনতে হবে যে সে কোন কন্ডিশনে কি। হ্যাঁ, এই জন্য তোমাকে ব্যাট নিয়ে একদম পিওর ভাবে তোমাকে আলোচনা করে বোঝাতে হবে, কোনো মুখস্থ বিদ্যা এখানে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, সবাই রেডি? লিখে দাও, সবাই রেডি। আসলে এই ব্যাট, এই যে বহুরূপী যে বিষয়টা, সেটা আজকে আমরা এমন ভাবে শিখবো আমাদের লাইফে যত স্টুডেন্ট আসবে, যত টিচার আসবে, আমরা সবাইকে এটা জেনুইন ভাবে যেন বুঝাতে পারি। সবাই রেডি রেখে দাও, আজকে আমরা ব্যাট ভালো করে জানবো। যদি তুমি ব্যাটটা ভালো করে চিনো তাহলে কিন্তু তোমার এই চ্যাপ্টারটা একদম ইজি। তুমি তোমার সামনে আমি একটা বোর্ড প্রশ্ন সলভ করে দিব একদম বরাবর। তো জাস্ট 10 মিনিট 15 মিনিট বোঝানোর পর একটা বোর্ড প্রশ্ন সলভ করা, তোমরা সেটা বোঝা, তাহলে বুঝতে হবে ক্লাসের মধ্যে কিছু একটা আছে। ওকে, তো চলো আমরা একটু দেখে নিচ্ছি এখন তাহলে আমাদের ব্যাট বিষয়টা, আসলে ব্যাটটা কি। ওকে ওকে, তো আমরা প্রথমে দেখতেছি ব্যাট। ব্যাটের ফুল মিনিং হচ্ছে ভ্যালু এডেড ট্যাক্স। আচ্ছা, ভ্যালু এডেড ট্যাক্স এর বাংলা অর্থ হচ্ছে মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর আসলে কি? আমরা যখন একজন ভোক্তা যখন একটা পণ্য ভোগ করে, আমার কথা কিন্তু খেয়াল করতে হবে, আমি কিন্তু ভোক্তার কথা বলছি, এবং ভোক্তা এবং ক্রেতার মধ্যে কিন্তু পার্থক্য আছে। যারা পণ্য ভোগ করে, মানে একটা পণ্য কেনার পরে সে ভোগ করে, সে বিক্রয়ের উদ্দেশ্যে কিনে না, তাদেরকে বলা হয় ভোক্তা। আর যে লোক একটা পণ্য ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে, তাকে বলা হয় ক্রেতা। এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। তাহলে ভ্যালু এডেড ট্যাক্স হচ্ছে কি মূল্য সংযোজন কর। মূল্য সংযোজন কর আসলে বিষয়টা কি? একজন ভোক্তা যখন সে একটা পণ্য ভোগ করে, এর জন্য যদি সে সরকারকে অতিরিক্ত কোনো মূল্য প্রদান করে, যদি সরকার এই ভোগের পণ্যের উপরে অতিরিক্ত কোনো মূল্য নেয়, সেটাকে বলা হয় মূল্য সংযোজন কর, যেটাকে আমরা ভ্যাট হিসেবে চিহ্নিত করি। এমন ধরো, সাপোজ আমি তোমাদেরকে বুঝাই, ঠিক আছে? তোমরা যখন অনেক সময় বাজারে পারফিউম কিনো অথবা অনেক কিছু কিনো, হ্যাঁ, তোমরা দেখবা যে বাজারে যদি একটা পারফিউম কিনো, একটা পারফিউমের দাম ধরো সাপোজ 200 টাকা থাকে, ঠিক আছে? তো এখানে লেখা থাকবে ইনক্লুডিং ব্যাট। ইনক্লুডিং ব্যাট মানে হচ্ছে এটার ভিতরে ব্যাট আছে। তার মানে তোমার এইটার ভিতরে ব্যাট থাকা মানে কি, ধরো সাপোজ তোমার পারফিউমের দাম হচ্ছে 180 টাকা, প্লাস ব্যাট হচ্ছে তোমার 20 টাকা। এই যে ব্যাটটা, দেখো আমি 180 টাকার একটা পারফিউম বুক করব, সেই জন্য আমার সরকারকে দিতে হবে কর কত,
টাকা। তার মানে আমরা যখন কোন একটা পণ্য ভোগ করি, এই ভোগের পণ্যের উপরে যখন আমরা সরকারকে একটা কর দেই, সেটাকে বলা হয় ভোগের মূল্যের সাথে কিন্তু একটা সংযোজন মূল্য যোগ হয়, এটাকে বলা হয় মূল্য সংযোজন কর, যেটা আমরা সরকারকে দিয়ে থাকি। এটাকে নর্মালি বলা হয় ভ্যাট। বুঝছো? আশা করি তোমরা বুঝতে পেরেছো যে ভোগ্যপণ্য বা অন্য আরো ভোগ্যপণ্য তো বুঝো, যে পণ্য ব্যবহার করি বা ভোগ করি সেই সকল পণ্যের উপরে আমরা যে ভ্যাটটা দিয়ে থাকি সেটাকে বলা হয় ভ্যাট। ওকে, সবাই একটু ভ্যাট ক্লিয়ার লিখে দাও, আমি একটু পরে আরো ডিটেলসে যাব। সবাই একটু ভ্যাট ক্লিয়ার লিখে দাও। ওকে, সবাই একটু ভ্যাট ক্লিয়ার লিখে দাও। সবাই একটু ভ্যাট ক্লিয়ার লিখে দাও। আজকে কিন্তু আমরা সহজ একটা সুন্দর একটা বিষয় শিখবো। আমি শিওর তোমরা অনেক আনন্দের সাথে এই বিষয়টা শিখবা, একটু সময় লাগবে। একটা কথা মনে রাখবা, 11+ একাডেমি ক্লাস করার সময় তোমার অবশ্যই প্রথম ক্লাসটাতে অনেক মনোযোগ দিতে হবে, তারপর অনেক মজার সাথে তুমি অধ্যায়টা করতে পারবা। আর মনোযোগ বা সময়টাই কিন্তু তোমার শিক্ষা। হ্যাঁ, আমি কিন্তু আর অল্প সময় তোমাকে করাইতে পারতাম। এখন খেয়াল করো, আমরা কিন্তু একটু আগে জেনে আসছি যে ব্যাট কে দেয়। ব্যাট হচ্ছে কনজিউমার দেয়। কনজিউমার বাংলা অর্থ হচ্ছে কি? ভোক্তা। তার মানে ব্যাট কিন্তু ভোক্তা দিবে। মূল কথা হচ্ছে যে পণ্য ভোগ করবে সে ব্যাট দিবে, একজন ক্রেতা বা বিক্রেতা কিন্তু কখনোই ব্যাট দিবে না। আচ্ছা, তাহলে ব্যাট কে দিবে? ভোক্তা। ব্যাট কে দিবে? ভোক্তা। এবং এই ব্যাট আমাদের বাংলাদেশে হচ্ছে 15%। ধরো যদি আমরা 100 টাকাতে একটা পণ্য কিনি, 15% ব্যাট দিলে 115% করে 115 টাকা। তার মানে 100 টাকা হচ্ছে আমাদের পণ্যের দাম, আর এই 15 টাকা হচ্ছে আমাদের মূল্য সংযোজন কর। তাহলে টোটালি আমার পণ্যের দাম কত হলো? 115 টাকা। এবং এই ব্যাটটা, এই যে 15 টাকা ব্যাট, এটা যে পণ্য বুক করবে সে দিবে। তুমি যদি পণ্য বিক্রি করো বা ক্রয় করে আরেকজনের কাছে বিক্রি করো, তুমি দিবা না। মূল কথা হচ্ছে পণ্যটা বুক করবে কে। যেমন এই মার্কারটা আমি বুক করতেছি, আমি ব্যবহার করতেছি, এটার জন্য যদি কর দিতে হয় আমি দিব। কিন্তু তুমি যদি এই মার্কারটা কিনে না আমার কাছে বিক্রি করো, তোমাকে কর দিতে হবে না, তুমি আমার থেকে কর নিয়ে সরকারকে দিবা, এরকম। তাহলে আমরা জিনিসটা বুঝতে পারলাম, যারা পণ্য বুক করে তাদেরকে পণ্যের উপরে কি দিতে হয়? কর দিতে হয়, ভোগ্য পণ্যের উপর। এখন তাহলে আমরা যদি একটু দেখি যে ভোক্তা যেহেতু একটা পণ্যের উপরে কর দেয়, এই ব্যাট অথবা ব্যাট দেয়, এটা হচ্ছে ভোক্তার জন্য এক্সপেন্স। এটা হচ্ছে কি? ভোক্তার জন্য এক্সপেন্স। এবং এই ব্যাটের মালিক কিন্তু তুমি আমি না, ক্রেতাও না, বিক্রেতাও না। এই ব্যাটটা শুধুমাত্র ভোক্তারা দিবে, এবং এটা কার কাছে যাবে? গভর্নমেন্ট। ঠিক আছে? তার মানে আমরা বুঝতে পারলাম স্যার, একটা পণ্য ক্রয় করার সাথে যদি আমরা 15 টাকা ব্যাট দেই, একজন ভোক্তা যদি 15 টাকা ব্যাট দেয়, এটা ভোক্তার জন্য খরচ এবং গভর্নমেন্টের জন্য রেভিনিউ, যেটাকে বলি আমরা আয়। ঠিক আছে? তাহলে মূল্য সংযোজন কর কি? কনজিউমার বা ভোক্তার জন্য। ভোক্তার জন্য হচ্ছে খরচ, ভোক্তার জন্য কি? খরচ, এবং কি? গভর্নমেন্টের জন্য রেভিনিউ। ঠিক আছে? এবং তোমার অবভিয়াসলি মনে রাখতে হবে যে ব্যাটটা শুধুমাত্র ভোক্তারাই দিবে। ভোক্তারা কাকে দিবে? সরকারকে দিবে। যেহেতু ভোক্তারা একটা পণ্যের ব্যাট বহন করবে, তাদের জন্য খরচ, ব্যাট সংক্রান্ত বিষয়টা তাদের জন্য খরচ, এবং সরকার বা গভর্নমেন্টের জন্য সেটা রেভিনিউ। ওকে, তাহলে আমরা এই পর্যন্ত সবাই একটু অল ক্লিয়ার লিখে দিই। ঠিক আছে? আমরা সবাই একটু অল ক্লিয়ার লিখে দিই। আমরা কিন্তু একটু পরে অঙ্কেতে চলে যাব। আমাদের প্রায় মোটামুটি কিন্তু অনেকটাই বোঝানো হয়ে গেছে, আমরা কিন্তু এখন অঙ্কেতে চলে যাব। ঠিক আছে? ওকে, আমরা একটু অঙ্কেতে চলে যাব। সবাই একটু অল ক্লিয়ার লিখে দেই। কারো কোনো সমস্যা নেই আমি জানি এই পর্যন্ত, কারণ এগুলা পানির মতো করে তোমরা বুঝতে পারতেছো। আশা করি এতে কোনো তোমাদের সমস্যা হবে না বা হচ্ছে না। হ্যাঁ, কোনাদেব একটু নেট সমস্যা। আচ্ছা ঠিক আছে আপু, একটু পরে দেখে নিও, যদি প্রবলেম হয় আশা করি তোমাদের প্রবলেম হবে না। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা নেই, তাহলে আমরা পরবর্তী পেজে যেতে পারি। দেখো, ওকে, এখন হচ্ছে আমাদের যে ব্যাপারটা, এখন আমি একটা কথা তোমাদেরকে বলি, শোনো। তুমি যে একটা, ধরো আমি মার্কারটা একটা দোকান থেকে কিনছি, ধরো সাপোজ মার্কারটার দাম হচ্ছে 20 টাকা। মার্কারটার দাম কত? 20 টাকা। ঠিক আছে? সাপোজ মনে করো মার্কারটার দাম হচ্ছে, সাপোজ মার্কারটার দাম 20 টাকা, এবং আমি এটার জন্য আরো 3 টাকা ব্যাট দিব। তার মানে টোটাল আমার কাছে দোকানদার এই মার্কারটা কত টাকা রাখবে? 23 টাকা। এখন দোকানদার যে আমার কাছে 23 টাকা রাখবে, এখন দোকানদারকে হিসাবটা রাখতে হবে। এই হিসাবটা দোকানদারকে রেখে সরকারের কাছে দিতে হবে। এই জন্য কিন্তু আমাদের এই ব্যাট সংক্রান্ত অঙ্কটা আসছে। কারণ
আমি মাছদার বাজার থেকে অথবা আমি আমার দোকানে থেকে আমি একটা কি পেন কিনবো, আমি কিন্তু এই 3 টাকা নিয়ে সরকারের কোষাগারে যাব না, বা সোনালী ব্যাংকে যাব না, বা আমি বাংলাদেশ ব্যাংকে যাব না। দেখেন আমি একটা মার্কার কিনছি 20 টাকা, এই 3 টাকা ব্যাট নেন, আপনি নেন, তাহলে আমার এন থেকে ঢাকা যেতে খরচ হইব কিন্তু 200 টাকা আসা যাও, অথচ আমার ব্যাট 3 টাকা। তো এই জন্য ব্যাটটা আসলে কে নেয়? যারা পণ্য বিক্রি করে, যারা ক্রয় করে, তারাই কিন্তু ব্যাটটা আদান প্রদান করে সরকারকে হিসাব করে দেয়। এই জন্য আমাদের এই ব্যাট সংক্রান্ত জানালগুলা করতে হয়। ওকে, তাহলে খেয়াল করে দেখো, ব্যাট কিন্তু ভোক্তার জন্য খরচ, সরকারের জন্য হয়। মাঝখানে আমরা ব্যবসা করি, আমরা ফাইসা গেছি। ওকে, খেয়াল করো। এখন এটা হচ্ছে আমরা প্রথমে আমরা কি করি? বিজনেস করি। কি করি আমরা? বিজনেস। আচ্ছা, তাহলে আমরা যে বিজনেস করি, ঠিক আছে, আমরা বিজনেস করি। খেয়াল করো, আমি যদি এই মার্কারটা কিনি, সাপোজ মনে করো আমি 20 টাকার মার্কারটা কিনলাম, সে আমার কাছ থেকে 3 টাকা ব্যাট সহ রাখলো, 23 টাকা। কত রাখলো? 23 টাকা। ক্লিয়ার? আমি বুঝাচ্ছি। সে আমার কাছ থেকে ব্যাট কত রাখলো, আমি কিন্তু যেহেতু আমি বিজনেসম্যান, আমি ব্যবসা করি, আমার কিন্তু অবশ্যই এক জায়গা থেকে পণ্যটা কিনতে হবে এবং আরেক জায়গায় বিক্রি করতে হবে। তুমি একটু খেয়াল করে দেখো, আমি যখন এই এই মার্কারটা কিনবো, তখন এই মার্কারটা মূলত দাম 20 টাকা, কিন্তু আমি যে মার্কারটা কিনতেছি, এই জন্য আমার কাছ থেকে এই লোকে ব্যাট রেখে দেবে 3 টাকা। কেন ব্যাট রাখবে? কারণ সে বলবে যে আপনি ভোক্তা থেকে নিয়ে নেবেন, এরকম। তাহলে আমি যে এই 3 টাকা ব্যাট দিলাম, এই ব্যাট দেওয়ার দায়িত্বটা তো আমার না, কিন্তু বিজনেসের জন্য ব্যাট রেজিস্টার কোম্পানি যারা থাকে, ব্যাট হিসাব যারা করে, এই 3 টাকা তাদেরকে দিয়ে কিনতে হবে। তো তারা যে আমরা যে এই 3 টাকা দিয়ে কিনলাম, এই যে 3 টাকা ব্যাট দিয়ে আমরা কিনলাম, ঠিক আছে, এটা কি আমাদের দেওয়ার কথা? আমাদের দেওয়ার কথা না। আমরা আবার যখন কি করব, বিক্রি করব, তখন আমরা কি আদায় করে নেব। তাহলে আমি যে কেনার সময় যে ব্যাটটা দিচ্ছি, সেটা আমার জন্য কি সম্পদ। কেন? কারণ এই টাকাটা আমি পরবর্তী সরকার থেকে কাটিং করে, বা আমি সরকারের সাথে হিসাব নিকাশ করে ব্যাটের টাকা আমি রেখে দিব। কিন্তু আমাকে অবভিয়াসলি কেনার সাথে অবশ্যই দিতে হবে। যখন আমি পণ্যটা কিনবো, তখন আমাকে অবশ্যই ব্যাটের টাকাটা দিয়ে কিনতে হবে। তো এটা আবার আমি সরকারের সাথে বোঝাপড়া করে, অথবা আমি যখন বিক্রি করব, তখন আমার আর বিক্রয়ের ক্ষেত্রে আবার ব্যাট রাখবো, সেখানে বোঝাপড়া করে আমি আবার এটাকে মিটমাট করব। এই জন্য আমি যখন একটা পণ্য কিনি বিজনেস করার জন্য, আমাকে যখন ব্যাটটা দিতে হয়, এই ব্যাটটা আমার দেওয়ার কথা না, এই ব্যাটটা ভোক্তার দেওয়ার কথা, কিন্তু আমাকে দিয়েই পণ্যটা কিনতে হবে। ঠিক আছে? এবং এই ব্যাটটা আবার আমি সরকারের সাথে হিসাব করে, সরকার থেকে আমি পরামর্শ করে, আমি মানে যেভাবে হোক তার কাছ থেকে আমি এটা হিসাব করে নিয়ে নিব। তো আমি যে খরচ করলাম, পরবর্তীতে আমি নিব, ঠিক আছে? সেই জন্য আমি যখন পণ্য ক্রয় করি, আমি যখন ব্যাট দেই, সেটা আমার জন্য কি হয়? সেটা আমার জন্য সম্পদ হয় বা অ্যাসেটস হয়। কেন অ্যাসেটস হয়? কারণ আমি পণ্য ক্রয় করার সময় যে ব্যাটটা দিই, সেটা আবার আমি সরকারের থেকে নিয়ে নিব, অথবা বিক্রি করার সময় আদায় করে নেব। এই জন্য পণ্য যখন আমরা ক্রয় করি, পণ্য ক্রয় করার সময় যখন আমরা কোনো একটা ব্যাট সহ পণ্য ক্রয় করে থাকি, ওই পণ্য ক্রয়ের জন্য যে ব্যাটটা দিই, সেটাকে আমরা সম্পদ বলি। কারণ এই টাকাটা আমরা পরবর্তীতে পণ্য বিক্রি করার সময় আদায় করে নিব, অথবা সরকারের সাথে আমরা এটা বিক্রি এবং ক্রয়ের যে একটা হিসাব নিকাশ আছে, সেটা করে আমরা আদায় করে নেব। মূল কথা হচ্ছে, ব্যাট আমি এখন এই মুহূর্তে আমি দিলে কি হবে, কিন্তু ব্যাট দেওয়া আমি কিন্তু ব্যাট দেওয়ার লোক না, ব্যাট দিবে ভোক্তাই। বুঝছো? এই জন্য আমরা যখন পণ্য ক্রয় করি, তখন আমরা যে ব্যাটটা দিই, সেটাকে আমরা সম্পদ বলি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে সবাই একটু সম্পদ ক্লিয়ার লিখে দাও, বা এ ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? সবাই একটু এ ক্লিয়ার লিখে দাও। বুঝতে হবে যে তুমি যখন একটা বিষয় ভালো করে শিখবা, একদম গোড়া থেকে শিখবা, তাহলে কিন্তু তোমার অবশ্যই সময় নিয়ে শিখতে হবে। তুমি যদি ভালো করে গোড়া থেকে শিখো, সময় নিয়ে শিখো, দেখবা তোমার পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? ওকে, সবাই একটু এ ক্লিয়ার লিখে দাও যে হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি যে আমরা যখন পণ্য কিনবো, আমাদের অবশ্যই ব্যাটের টাকা দিয়ে কিন্তু পণ্য কিনতে হবে। আর ব্যাটের টাকা দিয়ে যেহেতু আমরা পণ্যটা কিনবো, এই ব্যাটের টাকা কিন্তু আমাদের দেওয়ার কথা না, তারপর আমাদের দিয়ে কিনতে হবে। আমরা পরবর্তীতে সরকার থেকে হিসাব বুঝে নিব। সেই জন্য আমরা যেহেতু এখন অগ্রিম দিয়েছি, এটা আমাদের জন্য কি সম্পদ। আবার খেয়াল করো, এখন আমি মার্কারটা কিনলাম 20 টাকা। কত কিনলাম? 20 টাকা কিনলাম। ধরো আমি সাপোজ মার্কারটা আমি 5 টাকা লাভ করলাম, 25, আর ধরো 25 আবার 3 টাকা ব্যাট দিয়ে আমি কি করলাম? বিক্রি করলাম, মানে টোটাল 28 টাকা বিক্রি করলাম। ওকে, এখন আমি যে 28 টাকা বিক্রি করলাম, হ্যাঁ, একজন লোকের কাছে আমি বিক্রি করলাম, তো আমি যে 28 টাকা বিক্রি করে তার থেকে 3 টাকা নিলাম,
হ্যাঁ, এই 3 টাকা কি আমার? এই ব্যাটটা কি আমার আয়? কখনোই না। আমি যদি কোনো একটা পণ্য বিক্রি করি, তার থেকে যদি আমি ব্যাট রাখি, আমি যদি কোনো একটা পণ্য 100 টাকা বিক্রি করি, সেখান থেকে যদি আমি 15% ব্যাট 15 টাকা রাখি, তার মানে 115 টাকা রাখি, এই 15 টাকা কিন্তু আমার না। এই 15 টাকা আমার সরকারকে দিতে হবে। তার মানে সরকারের একটা সম্পত্তি আমার কাছে আছে, এটা আমি পরবর্তীতে সরকারকে হিসাব নিকাশ করে দিয়ে দিব। তাহলে এই ব্যাট আমি বিক্রি করার সময় যে ব্যাটটা নেই, সেটা আমার জন্য কি দায়, সেটা আমার জন্য কি দায়, লাইবিলিটিস। ঠিক আছে, তার মানে ক্রয় করার সময় আমরা যে ব্যাটটা দিয়ে কিনি, সেটা আমাদের প্রাথমিকভাবে সম্পদ হিসেবে গণ্য করতে হবে, কারণ এই ব্যাটটা আমরা সরকার থেকে বোঝাপড়া করে নিব, আদায় করে নিব। প্লাস আবার বিক্রয় করার সময় যখন আমরা ব্যাটটা একজন ক্রেতার কাছ থেকে আমরা রেখে দেই, সেটা আমাদের জন্য দায়, কারণ এই ব্যাটটা আমরা সরকারকে আবার হিসাব দিয়ে বোঝাপড়া করে নিতে হবে। তাহলে প্রাথমিকভাবে আমরা যখন পণ্য ক্রয় করি, যে ব্যাটটা দিই সেটা আমাদের জন্য সম্পদ, এবং বিক্রয় করার ক্ষেত্রে আমরা যে ব্যাটটা আদায় করি সেটা হচ্ছে আমাদের জন্য দায়। তাহলে অটোমেটিকলি আমরা দুইটা বিষয় পেয়ে গেছি, একটা হচ্ছে দায়, একটা হচ্ছে কি সম্পদ। আসলে সবাই যদি বুঝতে পারো, একটু অল ক্লিয়ার লিখে দিলে আমরা এখন আমাদের অঙ্কটা শুরু করে দিব। ঠিক আছে, সবাই অল ক্লিয়ার লিখে দাও। আসলে তুমি যখন একটা বিষয় মন থেকে শিখতে চাইবা, মানে তুমি যদি চাও যে আমার এই অঙ্কটা করতে আনন্দ লাগতে হবে বা আনন্দ পেতে হবে, হ্যাঁ, প্রমোদ চৌধুরীকে চিনো তোমরা, যে মনোরঞ্জন একটা কথা বলেছিল, মানে পড়াশোনা নাকি একটা মনোরঞ্জন। হ্যাঁ, এখন সে পড়াশোনা নাকি নাই। তো পড়াশোনা তোমার মনোরঞ্জন হতে হবে। ঠিক আছে, মানে তোমার ইচ্ছা হতে হবে পড়ার ব্যাপারে। তো এই পজিশনে যখন তোমাকে নিয়ে যেতে চাও, অবশ্যই তোমার প্রত্যেকটা জিনিস ঘোরা থেকে জানতে হবে। দেখো এখন অঙ্কটা করার সময় অনেক তুমি একটা ভালো একটা মজা পাবে। আচ্ছা, তাহলে আচ্ছা ওকে, তাহলে আমাদের এই ঝামেলাটা শেষ। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা অলরেডি চিনতে পেরেছি যে আমরা যখন ক্রয় করার সময় যে ব্যাটটা দিই সেটা আমাদের জন্য সম্পদ, এবং বিক্রয় করার সময় আমরা যে ব্যাটটা রাখি সেটা হচ্ছে আমাদের জন্য দায়। আমরা এর বেশি যাব না, আমরা চলে যাবো সরাসরি একটা অঙ্কে, যেটা 2017 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে, এবং এটা হচ্ছে তোমাদের কমার্স পাবলিকেশন বইয়ের 25 নম্বর অঙ্ক, এবং আমাদের শীট এরকম ভাবে তোমাদেরকে দেওয়া হবে, আমাদের শীটের এটা 25 নম্বর অঙ্ক। ঠিক আছে, তো এই অঙ্কটাই আমরা করবো। দেখো তুমি সিম্পল একটা অঙ্ক, 10 মার্ক, এটা কিন্তু 10 মার্কের জন্য আসছে। এখন তুমি দেখো এই অঙ্কটা কত সহজ করে সমাধান করা যায়, আমি তোমাদেরকে অঙ্কটা করাবো। ঠিক আছে, তো সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু ভালো করে বুঝো যে অঙ্কটা আমি তোমাদেরকে একটু করে দিচ্ছি, একটু খেয়াল করে দেখো। আচ্ছা, তাহলে কারো কোনো সমস্যা নেই, এখন একটু আমি অঙ্কটা পড়তেছি এবং অঙ্কটা সমাধান করার চেষ্টা করতেছি, খেয়াল করো। দেখো কি বলছে, দ্য ফলোইং ইনফরমেশন রিলেটেড টু দ্য জেনিফার কর্পোরেশন। এখানে কিছু মানে এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে জেনিফার কর্পোরেশনের। তো 2017 সালের জুন মাসের 1, দেখো কি লেখছে, লেখছে হচ্ছে কি পারচেস 2,40,000 টাকা, ইনক্লুডিং ব্যাট 15%। শোনো, বাংলাদেশের ব্যাট বর্তমানে 15%, যদি পার্সেন্ট দেওয়া না আছে তাও 15% ধরে নিবা। ভালো করে খেয়াল করো, এখানে আমি কিন্তু একজন ব্যবসায়ী, পারচেস করছি আমি। ঠিক আছে, পারচেস। আচ্ছা, তো পারচেস করার সময় ইনক্লুডিং ব্যাট মানে হচ্ছে কি 15% ব্যাট, এটার ভিতরে টাকা আছে। ঠিক আছে, একটু খেয়াল করো, আমি তোমাদের বুঝাই। 2,40,000 টাকার পণ্য আমি কিনছি, 2,40,000 টাকার পণ্য কি আমরা কিনছি। এখন 2,40,000 টাকার পণ্যের ভিতরে, এটার ভিতরে ব্যাট আছে, তার মানে 100% হচ্ছে আমার পণ্যের দাম, প্লাস 15% হচ্ছে ব্যাট। খেয়াল করো, 2,40,000 টাকা যে আমার একটা পণ্যের দাম, ইনক্লুডিং মানে কি, ইনক্লুডিং ব্যাট মানে কি, ব্যাটের টাকা 2,40,000 টাকার ভিতরে। তার মানে নর্মালি আমার পণ্যের দাম 100% আর ব্যাট হচ্ছে 15%। তাহলে এই যে টাকাটা, এটার এই যে 2,40,000 টাকাটা, এটা কত পার্সেন্টের টাকা? এটা 100%, 115% এর কি টাকা। কেন স্যার? কারণ আমার পণ্যের মূল্য এটার ভিতরে আছে, প্লাস ব্যাটের টাকা এটার ভিতরে আছে। তাহলে ব্যাটটা অবশ্যই 100%-এর উপর করে তারপরে অ্যাড হয়েছে। তার মানে পণ্যের মূল্য 100%, ব্যাট 15%, তার মানে এটার ভিতরে 115%-এর টাকা। তাহলে এই যে টাকাটা, এটা কত পার্সেন্টের টাকা? 115% টাকা। যারা বুঝতে পারছো একটু ক্লিয়ার লিখে দাও, যারা বুঝতে পারছো একটু ক্লিয়ার লিখে দাও। তোমরা যখন মার্কেট অথবা কোথাও থেকে কোনো ওষুধ অথবা এই কিছু কিনতে যাও, তুমি দেখবে তখন লেখা থাকে যে ইনক্লুডিং, এরকম লেখা থাকে ইনক্লুডিং ব্যাট, ট্যাক্স, সেলস
দেওয়ার পরে তারা একটা প্রাইস দেয়, ধরো এখানে 115 টাকা এরকম অথবা 200 টাকা। তার মানে হচ্ছে এই প্রাইজের ভিতরে ব্যাটের টাকাও আছে, বুঝছো? এটাকে বলা হয় ইনক্লুডিং। আচ্ছা, তাহলে ইনক্লুডিং তার মানে কি আমাদের বুঝতে হবে যে স্যার আমাদের 240 টাকা 2,40,000 টাকা হচ্ছে কি ব্যাট সহ এটার ভিতর টাকা। আচ্ছা, তাহলে এখন আমাকে ঝামেলা দিতে হবে। আচ্ছা, পারচেস করা হচ্ছে একটা বিজনেসের জন্য খরচ। তাহলে আমরা যেহেতু পারচেস করেছি অবশ্যই আমাদের একটা কি খরচ এখানে হয়েছে। তাহলে আমি কি লিখবো? 1 নাম্বার পারচেস ডেবিট, ঠিক আছে। আমি কত টাকার পণ্য পারচেস করেছি এখনো কিন্তু আমি জানি না, কারণ আমি 2,40,000 টাকা দিয়েছি ব্যাট সহ, তার মানে ব্যাটের টাকা আমাকে বের করতে হবে। এখন আমি যে কেনার সময় ব্যাট দিলাম এটা আমার জন্য সম্পদ, তাহলে সম্পদ বাড়ছে ডেবিট। তাহলে আমি কি লিখবো? ব্যাট অ্যাকাউন্ট অথবা ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট, ঠিক আছে, ডেবিট। মানে এটাকে বলা হয় ব্যাট চলতি হিসাব, ঠিক আছে। তো অথবা তুমি বলতে পারো যে ইনপুট ব্যাট, ক্রয় ব্যাটটাকে বলা হয় ইনপুট ব্যাট। আচ্ছা, ডেবিট। আমি পণ্য কিনেছি, খরচ ডেবিট, এবং আমার পণ্য কেনার সময় আমি যে ব্যাটটা দিচ্ছি সেটা আমার জন্য সম্পদ। ব্যাট যে আমি দিচ্ছি, আমি কাস্টমার হয়ে যে আমি ব্যাটটা দিচ্ছি সেটা আমার জন্য সম্পদ, সেটা ডেবিট। এবং আমার কাছ থেকে কিন্তু একটা টাকা চলে যাবে, এটা অবশ্যই কি ক্যাশ না? হ্যাঁ, এটা অবশ্যই ক্যাশ। আমার কাছ থেকে চলে যাবে ক্যাশ ক্রেডিট। খেয়াল কর, আমি কিন্তু ব্যাট সহ হোক আর যাই হোক তাকে কিন্তু আমি 2,40,000 টাকা দিচ্ছি টোটাল। ব্যাট সহ 2,40,000 টাকা দিচ্ছি, সেজন্য আমার ক্যাশ ক্রেডিট 2,40,000 টাকা, ঠিক আছে। এখন আমাকে ব্যাটটা বের করে নিতে হবে। তাহলে খেয়াল করো, আমি যদি ব্যাটটা একটু বের করি, এখানে ব্যাট কত খেয়াল করো, 2,40,000 টাকা যদি ব্যাট সহ হয়, এটা যদি 115% টাকা হয়, এটাকে আমরা 115 দিয়ে ভাগ 15 দিয়ে যদি গুণ দেই তাহলে কিন্তু আমাদের ব্যাটের টাকা বের হয়ে আসে, ঠিক আছে। সবাই একটু ক্লিয়ার লিখে দাও। ক্যালকুলেটরটা তো নিলাম। দেখো 30 মিনিট পার হয়েছে, মাত্র একটা জাবেদা করাইছি। কেন? যেন তোমাদের পড়াশোনা একটা মজা আসে, যেন বুঝতে পারো। 2,40,000 ভাগ 115 ইন্টু 15, তার মানে ব্যাট হচ্ছে আমাদের 31,304 টাকা। তাহলে 31,304 টাকা হচ্ছে আমাদের ব্যাট। তাহলে 31,304 টাকা হচ্ছে ব্যাট। তাহলে তুমি খেয়াল করে দেখো, 2,40,000 টাকার ভিতরে যদি আমার ব্যাট দেওয়া হয় 31,304 টাকা, যেটা আমার দেওয়ার কথা না, আমি ক্রেতার হয়ে দিচ্ছি, এটা আমার সম্পদ। তাহলে আমার নিজের পণ্যের খরচ কত? তাহলে এই 2,40,000 থেকে বাকি টাকা হচ্ছে আমার কি খরচ। তাহলে 2,40,000 মাইনাস 31,304 টাকা, তাহলে এটা হচ্ছে আমাদের খরচ। কত টাকা? 2,08,696 টাকা। তার মানে 2,40,000 টাকার মধ্যে আমার পণ্যের দাম হচ্ছে 2,08,396 টাকা। এটা আমার খরচ। খরচ বলে কি হয়? ডেবিট হয়, ঠিক আছে। এবং এর জন্য আমি ব্যাট দিয়েছি কত? এত টাকা। কিভাবে? আমি বের করে নিচ্ছি। তাহলে ব্যাট আমার ডেবিট এত টাকা, এবং এই এত টাকা পণ্য কিনলাম, এত টাকা ব্যাট দিলাম, টোটাল আমি কত টাকা দিলাম? 2,40,000 টাকা। আমার ক্যাশ টাকা চলে গেছে সম্পদ কিনে 2,40,000 টাকা। সবাই এক নাম্বারটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই এক নাম্বার ক্লিয়ার লিখে দাও। তো আশা করি তোমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি তোমাদের একটা কথা বলে দেই, আজকে এই ক্লাসটা যারা মনোযোগ দিয়ে করতেছো তোমাদের বলি, এই যে এই ধরনের যে অঙ্কগুলা বোর্ড পরীক্ষা আসতেছে, হ্যাঁ, তুমি সব অঙ্ক পারবা। তুমি যদি মনে করো স্যার আপনার একটা ক্লাসে আমি এই চ্যাপ্টার কারো কাছে প্রাইভেট পড়বো না, বা আমি এই ধরনের সব অঙ্ক পারবো, আপনার খালি জাস্ট আপনার ক্লাসটা আমি মাথায় রাখবো, আপনার বেসিকটা মাথায় রাখবো, একবারে সম্ভব। খালি এটা সম্ভব না, তুমি ইন্টারমিডিয়েটে যে ব্যাট দেখলে বই পেতা তাদেরকেও এখন পড়াতে পারবা, কারণ তুমি জানো হচ্ছে এরকম বিষয়টা। তাহলে আমি কারোর মধ্যে প্রবলেম পাইনি, ঠিক আছে, কারোর মধ্যে প্রবলেম পাইনি। আচ্ছা, তো এক নাম্বার আমাদের ক্লিয়ার। ওকে, এখন আমি চলে যাবো হচ্ছে পরবর্তী 2 নাম্বারে। খেয়াল করো, 5 সেলস 4 লক্ষ টাকা প্লাস 15% ব্যাট। এটার মানে হচ্ছে আমি 4 লক্ষ টাকার পণ্য সেলস করবো, প্লাস হচ্ছে কি আরো ব্যাট তার থেকে নিব, মানে ব্যাটটা এটার ভিতরে না, ঠিক আছে। এখন তুমি কখন বুঝবা যে ব্যাটটা ভিতরে আর হচ্ছে ব্যাটটা? তুমি নর্মালি বুঝতে পারবা, ঠিক আছে, যখন দেখবা, আমি একটু বলে দিচ্ছি, তুমি যখন দেখবা ইনক্লুডিং লেখা আছে, ইনক্লুডিং, হ্যাঁ, ইনক্লুডিং অথবা উইথ, হ্যাঁ, উইথ,
এরকম যদি লেখা থাকে তাহলে কি ব্যাটটা ভিতরে, ঠিক আছে। আচ্ছা, আর যদি তুমি দেখো যে এক্সক্লুডিং, এক্সক্লুডিং মানে একটু জাস্ট এগুলো তো বলা লাগে না, পড়তে পড়তে শিখছে। এক্সক্লুডিং, হ্যাঁ, প্লাস, তারপর হচ্ছে তোমার হুইচ, হুইচ এরকম থাকলে মানে কি যে তোমার যে টাকাটা আছে সেটার সাথে ব্যাট আরো যোগ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ব্যাট আলাদা যোগ হবে বা বাইরে। তাহলে এখন ইনক্লুডিং, উইথ, হ্যাঁ থাকলে মনে করতে হবে যে অ্যামাউন্ট আছে সেটার ভিতরে ব্যাট অন্তর্ভুক্ত। আর যদি এক্সক্লুডিং বা প্লাস অথবা হুইচ এরকম কিছু লেখা থাকে তার মানে বুঝতে হবে কি ব্যাটটা অন্তর্ভুক্ত না, যে ব্যালেন্সটা আছে সেটা শুধুমাত্র পণ্যের দাম। শুধুমাত্র কিসের দাম? পণ্যের দাম। এটার সাথে অ্যাড করে তোমাকে পণ্য বিক্রি করতে হবে, ক্রয় করতে হবে। ওকে, তাহলে এই বিষয়টা তোমাদের একটু ধারণা দিলাম। এগুলা তোমাদের মুখস্থ না করে তোমাদের আস্তে আস্তে আইডিয়া হয়ে যাবে। তো খেয়াল করে দেখো, আমি যদি 5 নম্বর কথাটা চিন্তা করি, আমি সেলস করছি 4 লাখ টাকা, তাহলে এখানে প্লাস লেখা। প্লাস লেখা মানে কি আমার পণ্যের দামই 4 লাখ টাকা, প্লাস আমি তার থেকে আরো 15% ব্যাট নিব। আচ্ছা, এখন খেয়াল করো, আমি যদি সেলস করি প্লাস, আমি আগে জাবেদাটা দিয়ে দেখো, আমি যদি সেলস করি আমার কিন্তু টাকা আসবে ক্যাশ, তাহলে ক্যাশ টাকা হচ্ছে আমার কি ডেবিট, ঠিক আছে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে এখানে কিন্তু আমি ব্যাট তার থেকে রাখবো, বিক্রি করার সময় ব্যাট রাখবো, এটা সরকারকে দিতে হবে, এটা আমার জন্য দায়। দায় বলে কি হয়? ক্রেডিট হয়। এটাকে বলা হয় আউটপুট ব্যাট, আউটপুট ব্যাট। তাহলে আউটপুট ব্যাট হচ্ছে আমার জন্য ক্রেডিট, এবং আমি যে সেলস করেছি এটা আমার বিজনেসের জন্য আয়, সেটা হচ্ছে আমার জন্য ক্রেডিট। এখন খেয়াল করো, আমি পণ্য বিক্রি করেছি কত টাকা? 4 লাখ টাকা। কারণ আমার যে এখানে যে ব্যালেন্সটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র পণ্যের মূল্যের দাম, আর এখানে যে ব্যালেন্সটা ছিল সেটা পণ্যের মূল্যের দাম প্লাস কি ব্যাটের, কারণ এখানে ইনক্লুডিং লেখা ছিল, তার মানে এটার ভিতরে ব্যাট ছিল, আর এটার ভিতরে ব্যাট নাই, তার মানে এটা পণ্যের মূল্যের দাম। তাহলে আমি যদি 4 লাখ টাকার পণ্য বিক্রি করি তাহলে আমার কি 4 লাখ টাকা আয় হয়েছে, 4 লাখ টাকা ক্রেডিট। তাহলে ব্যাট আমার সেলস ক্রেডিট কত? 4 লাখ টাকা, ঠিক আছে। তো সেলস ক্রেডিট কত টাকা? 4 লাখ টাকা। এখন এই 4 লাখ টাকার সাথে আমি আরো 15% ব্যাট রাখবো। কি রাখবো? 15% ব্যাট রাখবো। এখন খেয়াল করে দেখো, আমি যদি 4 লাখ টাকার সাথে 15% ব্যাট রাখি, এটা কিন্তু আমার কত পার্সেন্টের টাকা বলতো? এটা কিন্তু আমার 100%-এর টাকা। কেন আমার 100%-এর টাকা স্যার? কারণ এই টাকার ভিতরে ব্যাট নাই। শুধুমাত্র পণ্যের দামটাকে, পণ্যের মূল্যটাকে আমরা 100%-এর টাকা ধরে নিব, এটাই 100% টাকা। কারণ তুমি যার উপরে পার্সেন্ট করো সেটা 100% টাকা হবে। তাহলে এটা যদি আমার পণ্যের মূল্য বা পণ্যের দাম হয়, জেনুইন মূল্য বা দাম হয়, তাহলে এটা অবশ্যই আমার 100%-এর টাকা। তো সেজন্য আমি যদি 100%-এর টাকা থেকে ব্যাটের টাকা বের করতে চাই, আমি যদি এটার সাথে আরো এক্সট্রা 15% টাকা রাখতে চাই, আমি সরাসরি এটাকে 15% করলে আমার টাকাটা বের হয়ে আসবে। তাহলে 4 লক্ষ টাকার যদি আমি 15% ব্যাট রাখতে চাই তাহলে কত টাকা? 60,000 টাকা আমাকে রাখতে হবে। তাহলে আমার ব্যাট কত? 60,000 টাকা, ঠিক আছে। ব্যাট যদি আমার 60,000 টাকা হয়, আমি 60,000 টাকা থেকে আরো ব্যাট রাখবো, সেটা আমার ব্যাট ক্রেডিট 60,000 টাকা। এখন খেয়াল করো, আমি তার কাছে পণ্য বিক্রি করলাম 4 লাখ টাকার, তার থেকে আমি প্লাস ব্যাট রাখলাম 60,000 টাকার, তাহলে আমি নগদ কত পাইলাম? 4,60,000 টাকা পাইলাম। কে কে বুঝতে পেরেছো বলো তো দেখি? সবাই একটু 5 নম্বর ক্লিয়ার লিখে দাও। যারা যারা বুঝতে পেরেছো সবাই একটু 5 নম্বর ক্লিয়ার লিখে দাও। এখানে বিষয়টা হচ্ছে, দেখো আমি কিন্তু একটা বোর্ড প্রশ্ন সলভ করতেছি। তোমরা কিন্তু জানো যে একটা বোর্ড প্রশ্ন সলভ করতে কিন্তু অনেক কিছু পড়তে যেতে যেতে তারপর একটা সময় বোর্ড প্রশ্ন সলভ করতে যেতে। কেন আমি সরাসরি বোর্ড প্রশ্নতে অ্যাপ্লাই করলাম? কারণ আমি জানি যে জেনুইন বেসিকটা যদি আমি তোমাদেরকে দিতে পারি, তোমরা অবশ্যই সেটা একদম স্বাচ্ছন্দ্যভাবে সলভ করতে পারবা। এই জন্য আমি সাহস করে বোর্ড প্রশ্ন তোমাদের সামনে নিয়ে নিছি। তুমি গিয়ে দেখো, এটা সরাসরি বোর্ড প্রশ্ন আসছে। ওকে, 2 নম্বরটা ক্লিয়ার। তাহলে আমরা সহজ করে বুঝতে পারলাম যে একটা আমাদের এই যে মূল্যটা ছিল 4 লক্ষ টাকা, সেই মূল্যটা শুধুমাত্র পণ্যের মূল্য ছিল, কারণ এটার ভিতরে ব্যাট ছিল না। যেহেতু এটা শুধুমাত্র পণ্যের মূল্য, সেই জন্য এটা 100%-এর টাকা, এবং আমি এটার উপরে 15% করে আরো ব্যাট রাখবো। সেই জন্য আমার পণ্যের মূল্য 4 লাখ, আমি যদি আরো ব্যাট রাখি তাহলে 15% 60,000, তাহলে আমার ব্যাটের ভ্যালু হচ্ছে 60,000, পণ্যের মূল্য হচ্ছে 4 লাখ, আমি ক্যাশ পাবো কত টাকা? টোটালি 4,60,000 টাকা। সুন্দর করে লিখে দেয়। তাহলে আমি যদি এখন জাবেদাটা বলি, আমার সম্পদ বাড়ছে ডেবিট, আমার দায় বাড়ছে ক্রেডিট, আমার আয় বাড়ছে ক্রেডিট। ভাই সব যত জাবেদা করো, সম্পদ বাড়লো না কমলো, এটা দিয়েই করতে হবে। আসলে এটাই পড়ার সিস্টেম। আমি একবারই বলছি, যারা এই সিস্টেমে অঙ্ক করো না তারা এখন অ্যাকাউন্টিং শিখো নাই। তুমি বাংলাদেশের যত বড় টিচার আছে, ইতালি যাও, লন্ডন যাও, কুয়েত যাও, জেনে এমন চেনে যাও, জেনে অ্যাকাউন্টিং আছে, দুনিয়ার যে মাটিতে অ্যাকাউন্টিং আছে যাও। আমি বলে দিছি, শুনে রাখবা, যারা সম্পদ আয় দায় মূলধন ব্যয় চিনো না,
তারা এখন অ্যাকাউন্টিং ই জানো না, তোমরা অ্যাকাউন্টিং এর বাইরে আছো এখন, বুঝতে পারছো? ওকে, তাহলে আমাদের এই বিষয়গুলা কমপ্লিট। আচ্ছা, না এটা ম্যানেজমেন্টের নাই, ম্যানেজমেন্টের ক্লাস হচ্ছে কালকে হবে ইনশাআল্লাহ, ম্যানেজমেন্টের ক্লাস কালকে হবে। আচ্ছা, তো আমরা এখন আরেকটা জাবেদা করব, ঠিক আছে? আরেকটা জাবেদা করব আমরা। ওকে, খেয়াল করে দেখো, পারচেজ ফ্রম রাগিব ফর 1,00,000 টাকা। আমি রাগিবের কাছ থেকে, ফ্রম রাগিব, রাগিব মানে কি? তার কাছ থেকে বাকিতে, মানে ফ্রম রাগিব আমরা কিন্তু জানি বাকিতে এবং নগদে, এগুলো আমরা ফার্স্ট ইয়ার শিখে আসছি। পারচেজ ফ্রম রাগিব, রাগিবের কাছ থেকে আমি বাকিতে পণ্য কিনছি 1,00,000 টাকা, এন্ড চার্জ 15% ব্যাট। তার মানে পণ্যের দাম হচ্ছে 1,00,000 টাকা, পণ্যের দাম কত? 1,00,000 টাকা, এবং এটার সাথে আরো চার্জ করবে 15%। তার মানে এটা হচ্ছে আমার শুধুমাত্র পণ্যের দাম। তোমরা এই জাবেদাটা একটু করো তো দেখি, সবাই জাবেদাটা একটু করো, সবাই আমি কথা বলতে বলতে জাবেদাটা একটু কমেন্ট করো, ঠিক আছে? মারিয়া ইসলাম বলছে, ব্যাট ইনপুট লেখা থাকলে কি আমরা ব্যাট 4,00,000 টাকা থেকে বাদ দিতাম? ভাই, ইনপুট বা আউটপুট সেটা বিষয় না। বিক্রয় ব্যাটকে আমরা আউটপুট ব্যাট বলি, আর ক্রয় ব্যাটকে আমরা ইনপুট ব্যাট বলি। আর টোটাল অ্যামাউন্ট থেকে বাদ দেওয়া অথবা না দেওয়া সেটা হচ্ছে দেখবা ইনক্লুডিং নাকি ইনক্লুডিং না। যদি ব্যাটের টাকা এটা ভিতর অন্তর্ভুক্ত থাকে সেক্ষেত্রে বাদ দিতে হবে, আর যদি ব্যাটের টাকা এটা ভিতর অন্তর্ভুক্ত না থাকে তাহলে ব্যাটের টাকা যোগ করতে হবে। আবারও বলতেছি, যদি ব্যাটের টাকা এটার ভিতর অন্তর্ভুক্ত থাকে তাহলে এখান থেকে বাদ দিয়ে ব্যাট বের করতে হবে, ইনক্লুডিং বেলা থাকলে বা উইথ বেলা থাকলে। আর যদি ব্যাটের টাকা এর ভিতর অন্তর্ভুক্ত না থাকে সেক্ষেত্রে এটার সাথে প্লাস করে ব্যাটের টাকা প্লাস হবে, ঠিক আছে? এটা হচ্ছে এই হিসাব। আউটপুট বা ইনপুট এটা হচ্ছে সেটা না, আউটপুটকে ক্রয় ব্যাটকে আউটপুট ইনপুট বলা হয়, আর বিক্রয় ব্যাটকে আউটপুট বলা হয়। তাহলে আমি তোমাদেরকে সময় দিয়েছিলাম অঙ্কটা করার জন্য, তোমাদের টাকা সহ করতে হবে, টাকা ছাড়া করলে হবে না, এটা মেন হচ্ছে টাকা। সবারই দেখলাম যে জাবেদা হয়ে গেছে, কিন্তু টাকা লিখতে হবে। আচ্ছা, সায়েদ ফাহিম বলছে, বা পারচেজ ডিবিট 1,00,000, ইনপুট ব্যাট ডিবিট হচ্ছে 15,000। হ্যাঁ, থ্যাংক ইউ সায়েদ, তোমার অঙ্কটা কিন্তু হয়ে গেছে ভাই। মাহমুদা, এটা কিন্তু আমি তোমার কাছ থেকে আশা করিনি, তোমাকে অবশ্যই টাকা সহ। এই জাবেদার মেন বিষয় হচ্ছে টাকা, ঠিক আছে? জাবেদার মেন বিষয় হচ্ছে কি? টাকা। ওকে, তাহলে আমি টাকাটা সহ জাবেদাটা দিচ্ছি। তাহলে আমি যদি রাকিবের কাছ থেকে 5,000 টাকার 1,00,000 টাকার পণ্য কিনি এবং প্লাস চার্জ মানে কি? চার্জ মানে কি? আরো অতিরিক্ত 15% ব্যাট দেয়, তাহলে আমার পণ্যের দাম 1,00,000 টাকা। খেয়াল করো, আমি পারচেজ করছি 1,00,000 টাকার পণ্য, তাহলে আমার পারচেজ কি? 7 নাম্বার আমার পারচেজ কি হবে? ডেবিট। পারচেজ ডেবিট কত? 1,00,000 টাকা। আমি 1,00,000 টাকার পণ্য কিনছি, পারচেজ ডেবিট। এখন আমাকে ব্যাট দিতে হচ্ছে, তাহলে ব্যাট আমাদের জন্য কি হবে? ব্যাট আমাদের জন্য কি হবে? ডেবিট হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখবো? আমরা ক্রয় ব্যাটের সময় ইনপুট ব্যাট লিখবো, ঠিক আছে? ইনপুট ব্যাট ডেবিট। ওকে, আমি 1,00,000 টাকার পণ্য কিনছি, প্লাস এটার সাথে চার্জ, আমাকে আরো 15% ব্যাট দিতে হবে। তাহলে 1,00,000 টাকায় 15% করলে কত হয়? 15,000 টাকা। তাহলে ব্যাট ডেবিট 15,000 টাকা। তাহলে তার কাছ থেকে আমি পণ্য কিনলাম 1,00,000 টাকা, এবং এই পণ্যের জন্য ব্যাট দিলাম 15,000 টাকা। তাহলে সে আমার কাছে এখন কত পাবে? 1,15,000 টাকা পাবে। এটা কিন্তু বাকিতে, সেই জন্য অ্যাকাউন্টস পেয়াবল ক্রেডিট 1,15,000 টাকা। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে সবাই 7 নম্বর ক্লিয়ার লিখে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে সবাই 7 নম্বর ক্লিয়ার লিখে দাও। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না হলে সবাই ক্লিয়ার লিখে দাও। দেখছো জেনুইন অ্যাকাউন্টিং শেখা কত মজা, কত স্বাদ। আসলে বিবিএতে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংটা একটু জটিল একটা বিষয়, তবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, আমার ক্লাস করার পর যদি তোমাদের জটিল মনে হয়, আমি টাকা ফেরত দিয়ে দিব, কোর্সের টাকা ফেরত ডাইরেক্ট। আমি প্রথম কথা হচ্ছে আমি 30 দিন ফ্রি পড়াবো, এরপরে কোর্সে ভর্তি হবা, আবার 30 দিন ফ্রি পড়বা, এরপরে যদি মনে হয় জটিল, টাকা ফেরত নিয়ে নিবা ভাই, টাকা দিয়ে দিব, ঠিক আছে? এ প্লাস পাওয়া, ভালো রেজাল্ট করার দায়িত্ব আমি নিব, ঠিক আছে? আর তোমরা কিন্তু ফার্স্ট ইয়ারের মতো না, এখন হঠাৎ করে স্মার্ট বোর্ড ঢুকছে এরকম না, স্মার্ট বোর্ড কিন্তু হয়ে গেছে, সবকিছু কিন্তু হয়ে গেছে তোমাদের, খালি পাইবা আর পড়বা, বুঝছো? এখন কিন্তু আর কোনো ডিলামি নাই। ওকে ওকে, তাহলে আমরা আরেকটু সামনে যাচ্ছি। এই তোমাদের এখানে কিন্তু আরে মজার একটা বিষয় আছে, কিন্তু সামনে ই করো না, হ্যাঁ? এখানে কিন্তু ব্যতিক্রম একটা ম্যাথ আছে, এই যে এটা 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 কিন্তু বুঝাইতে হবে তোমাদের, এই যে এটা কিন্তু বুঝতে হবে। দূর। আচ্ছা, এরপর এটা দেখো 11 নাম্বার।
ব্যাট পেড টু গভর্নমেন্ট 40,000 টাকা। আমি গভর্নমেন্টকে যদি ব্যাট পেড করি, ঠিক আছে, তাহলে এখানে কি জাবেদাটা হচ্ছে, দেখো দেখো কি জাবেদাটা হচ্ছে 11 নম্বর। দেখো ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট কত 40,000, এবং আমার কি ক্যাশ ক্রেডিট কত 40,000 টাকা। একটু খেয়াল করে দেখো, আমি গভর্নমেন্টকে ব্যাট প্রদান করেছি। খেয়াল করো, আমি যেহেতু ব্যাটের দায়িত্ব নিছি, আমি কাস্টমারের কাছ থেকে ব্যাট নিয়ে সরকারকে দিব, এবং আমি যখন পণ্য কিনবো ব্যাট দিব। এই যে আমি একটা দায়িত্ব নিলাম, আমি হচ্ছে ব্যাট রেজিস্টার একটা কোম্পানি বা বিজনেসম্যান আমি। তা আমি যে এখন সরকারকে কত 40,000 টাকা যদি আমি ব্যাট পেড করি, শোনো, সরকারের সাথে এবং আমার সাথে, সরকার এবং আমার মধ্যে, আমাদের দুজনের মধ্যে একটা চুক্তিবদ্ধ একটা অ্যাকাউন্ট থাকবে। কি থাকবে? একটা চুক্তিবদ্ধ একটা অ্যাকাউন্ট থাকবে, ঠিক আছে? ওই অ্যাকাউন্টে আমার অনেক সময় ব্যাট জমা দিতে হতে পারে, অথবা অনেক সময় ব্যাট আনতে হতে পারে। এখন তুমি মনে করো তোমার ব্যাট সংক্রান্ত তুমি লেনদেন করো, তো লেনদেন করার মাঝখানে তোমার সরকারের সাথে যেহেতু তোমার একটা তুমি যেহেতু রেজিস্টার কোম্পানি, সরকারের সাথে তোমার এটা একটা চুক্তি আছে, তো তুমি কি করলা, এই কিছু টাকা মনে করো ব্যাট হিসেবে জমা দিয়ে আসলা। এখন কিছু টাকা যদি তুমি ব্যাট হিসেবে জমা দিয়ে আসো, এই ব্যাটটা তো তোমার দেওয়ার কথা না, এটা ক্রেতারা দিবে, তাই না? এটা ক্রেতারা দিবে, কিন্তু তুমি এই যে একটা অ্যাকাউন্ট খুলছো, সেই হিসাব করে চিন্তা করলা ব্যাট যেহেতু আমার লেনদেন হবে, আমি ব্যাট হিসেবে কিছু টাকা দিয়ে আসি। তাহলে আমি যে ব্যাট হিসেবে কিছু টাকা দিয়ে আসলাম, ব্যাটের টাকা তো আমার দেওয়ার কথা না, এটা তো আমার ক্রেতারা দেবে যারা পণ্য বুক করে। এখন আমি যেটা দিয়ে আসলাম সেটা আমার সম্পদ, সেটা আমার কি সম্পদ। এই জন্য আমার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা অ্যাকাউন্ট থাকে, ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট নামে একটা কি অ্যাকাউন্ট থাকে। সেই ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের পরিমাণ বাড়বে, তাহলে সেই ব্যাট কারেন্ট অ্যাকাউন্টের পরিমাণ যদি বাড়ে, সেটা সম্পদ বাড়বে, সম্পদ বাড়লে কি হবে, ডেবিট হবে, এবং আমার ক্যাশ টাকা কমে যাবে, সেক্ষেত্রে আমার কি ক্রেডিট হবে। মূল কথা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট থাকবে, সেখানে যদি আমি ব্যাট জমা দিই, আমার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট বাড়বে, হ্যাঁ, আবার যদি সেখান থেকে ব্যাট নিয়ে আসি, তাহলে আমার ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট কমে যাবে। তাহলে ব্যাট যদি আমি ব্যাটটা জমাই দেই, হ্যাঁ, সেই অ্যাকাউন্টে যদি আমি ব্যাটটা জমা দিই, তাহলে এটা আমার সম্পদ, তাহলে সম্পদ বাড়ছে ডেবিট, আর নগদ টাকা চলে গেছে ক্রেডিট। সবাই একটু 11 নম্বরটা ক্লিয়ার লিখে দাও, সবাই 11 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে, সবাই 1 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। আচ্ছা স্যার, অনেকেই আরেকবার বুঝাইতে বলছে। আচ্ছা, কোনটা বুঝাইতে বলছে আমি একটু দেখেছি। আচ্ছা, সবাই একটু 7 নম্বর 11 নম্বরটা ক্লিয়ার লিখে দাও। আমি দেখছি, হ্যাঁ 7 নম্বরটা হয়তো তোমাদের সমস্যা হয়েছে, আমি আবার একটু বুঝিয়ে দিব ইনশাল্লাহ। কে বলছে আরেকবার বুঝাই দেওয়ার জন্য? আমি তো দেখতেছি না। আচ্ছা, তার আমি দেখতেছি অনেকেই বলে নাই। আচ্ছা, সানজিদা বলছে, শুধুমাত্র সানজিদা বলছে, হ্যাঁ শুধুমাত্র সানজিদাই বলছে, আর কেউ না। হ্যাঁ সানজিদা। আচ্ছা, তুমি আনিকা, ঠিক আছে, দুইজনের কথা বললাম। আনিকা, আচ্ছা আনিকা তো বুঝে না, বলে নাই। আচ্ছা, সুরাইয়া, শুধুমাত্র সানজিদা সুরাইয়া বলো নাই, যে মানে তোমাদের একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, সানজিদা সুরাইয়া, তোমাদের কত নাম্বারটা সমস্যা হচ্ছে একটু বলো, আমি বুঝাই দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, তোমাদের একটু কমেন্ট বুঝো তো, কমেন্ট অনেক হয়ে যায় তো, সবাই দেখলাম ক্লিয়ার, সবাই ভালো বুঝতেছে, এই জন্য আমি আর খেয়াল করিনি। ওকে, সানজিদা বা সুরাইয়া কত নাম্বারটা বুঝলেন একটু ক্লিয়ার লিখে দিও। আচ্ছা, তো 11 নম্বর আমাদের ক্লিয়ার। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে তোমরা এই যারা অনেক ভালো বুঝতেছো, 15 নম্বরটা একটু করো তো দেখি, সবাই একটু 15 নম্বরটা করো, টাকা সহ 15 নম্বরটা করো। সানজিদা আর সুরাইয়া, তোমরা দুইজনে আমাকে একটু বলো যে কত নাম্বারটা বুঝো নাই। সবাই টাকা সহ এই 15 নম্বরটা করো, টাকা সহ 15 নম্বরটা করো, টাকা সহ 15 নম্বরটা করো। আচ্ছা, 7 নম্বরটা আবার একটু বুঝাই দেওয়ার জন্য কথা হয়েছে, 7 নাম্বার। আচ্ছা, তাহলে আমি 7 নাম্বারটা আবার একটু বুঝাচ্ছি, আর যারা পারো 15 নাম্বারটা একটু করো, আমি জানি 15 নাম্বারটা তোমরা পারবা। 7 নাম্বারটা একটু খেয়াল করে দেখো। 7, পারচেস ফ্রম রাগিব ফর 1 লাখ টাকা, ঠিক আছে, রাগিবের কাছ থেকে আমি 1 লাখ টাকার পণ্য কিনছি। এন্ড চার্জ মানে কি, আরো 15% চার্জ ব্যাট দিতে হবে, ব্যাট চার্জ দিতে হবে। তার মানে আমি তার কাছ থেকে 1 লাখ টাকা পণ্য কিনছি, প্লাস আরো 15% ব্যাট দিতে হবে। এখন আমি তো তার কাছ থেকে পণ্য কিনছি, আমি তার কাছ থেকে কি কিনছি, পণ্য কিনছি। খেয়াল করো, আমি যে তার কাছ থেকে পণ্য কিনলাম, কত টাকার পণ্য কিনছি, 1 লাখ টাকার পণ্য। পণ্য ক্রয় করা আমার প্রতিষ্ঠানের জন্য কি খরচ, আমার প্রতিষ্ঠানের জন্য কি খরচ, তো খরচ আমার 1 লাখ টাকার পণ্য কিনছি, খরচ বাড়লে টিকিট। এখন তুমি কিভাবে বুঝবা যে স্যার
এখানে যে 1 লাখ টাকায় পণ্যের দাম তুমি কিভাবে বুঝবা? তুমি খেয়াল করে দেখো এখানে যে অ্যামাউন্ট দেওয়া আছে সেটা শুধুমাত্র পণ্যের দাম দেওয়া আছে, এখানে কিন্তু ইনক্লুডিং বা উইথ বলা নাই। এরকম কিন্তু তারা বলে নাই যে ব্যাটের টাকা এটার ভিতরে, এরকম কিন্তু তারা বলে নাই। তার মানে এখানে বলছে এন্ড চার্জ, চার্জ মানে কি এক্সট্রা চার্জ হবে আরো, মানে এটা হচ্ছে পণ্যের দাম আরো ব্যাট 15% চার্জ হবে। আবার এখানে খেয়াল করে দেখো একটু বলা আছে ইনক্লুডিং, ইনক্লুডিং মানে কি এটার ভিতরে ব্যাটের টাকা। তার মানে তুমি ইনক্লুডিং যখন লেখা থাকবে অথবা উইথ লেখা থাকবে তার মানে বুঝতে হবে যে যে পণ্যের ভ্যালুটা আছে এটা শুধুমাত্র পণ্যের ভ্যালু না, এটা ব্যাট সহ ভ্যালু। আবার এটা দেখো প্লাস লেখা ছিল, তার মানে কি প্লাস লেখা মানে কি এটার ভিতরে শুধুমাত্র পণ্যের দাম, ব্যাটের টাকা আলাদা করতে হবে, মানে আলাদা 15% যোগ হবে। তো এখানে দেখো 1 লাখ টাকা এটা শুধুমাত্র পণ্যের দাম এবং বলতেছে কি সে আরো 15% ব্যাট দেবে, তাহলে এটা হচ্ছে পণ্যের দাম, এটা হচ্ছে আরো 15% ব্যাট দিতে হবে। তাহলে 1 লাখ টাকা যদি পণ্যের দাম হয় প্লাস আমার যদি 15,000 টাকা ব্যাটের জন্য দিতে হয়, তাহলে আমার কি দাঁড়ালো এখানে? তাহলে দাঁড়ালো হচ্ছে আমি 1 লাখ টাকার পণ্য কিনছি, খরচ ডিবিট, এবং আমার কি 15,000 টাকার ব্যাট দিতে হবে। ক্রয় ব্যাট হচ্ছে আমার জন্য সম্পদ, সম্পদ বলে ডিবিট হয়, এই জন্য আমার কি ডিবিট। তোমাদের যদি বিশ্বাস না হয় তোমরা একটু খেয়াল করে দেখবা যে ক্রয় ব্যাট রেমিলে ডিবিট পাশে যাবে, ঠিক আছে? ক্রয় ব্যাট রেমিলে ডিবিট পাশে যাবে এবং এটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, ঠিক আছে? একটা পারলে 14টা পারবা। ক্রয় ব্যাট রেমিলে ডিবিট পাশে যাবে এবং এটা আর্থিক অবস্থা বিবরণীতে যাবে, আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ পাশে যাবে। তাহলে আমার খরচ বাড়ছে 1 লাখ টাকা ডিবিট এবং আমার ব্যাটের সম্পদ বাড়ছে 15,000 টাকা ডিবিট, এবং আমি তার কাছ থেকে বাকিতে 1 লাখ টাকা পণ্য কিনছি এবং ব্যাটের 15,000 টাকা বাকি আছে। তাহলে দুইটা মিলে আমার কি সে আমার কাছে টাকা পাবে 5,000, 5,000 বাড়ছে ক্রেডিট, ঠিক আছে? সবাই একটু 7 নম্বর ক্লিয়ার? এবং তোমাদেরকে আমি আরেকটা দায়িত্ব দিয়েছিলাম, 7 নম্বর যাদের প্রবলেম ছিল একটু ক্লিয়ার লিখে দাও। 7 নম্বর যাদের প্রবলেম ছিল একটু ক্লিয়ার লিখে দাও। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট কে যদি লাইবিলিটি ধরে, হ্যাঁ হবে, ব্যাড কারেন্ট অ্যাকাউন্টটা তুমি করতে পারবা। ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা বিষয় যে ডিবিট থাকলে সম্পদ, ক্রেডিট থাকলে দায় ধরতে হয়, ঠিক আছে? ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট মানে কি? ব্যাড কারেন্ট অ্যাকাউন্ট মানে হচ্ছে তোমার যে একটা অ্যাকাউন্ট আছে সেটার ব্যালেন্স বোঝানো হয়। তাহলে ব্যাড কারেন্ট অ্যাকাউন্টের যদি ব্যালেন্সটা ডিবিট হয়, হ্যাঁ, তাহলে এটা সম্পদ, আর যদি ক্রেডিট হয় তাহলে দায়। ডিবিট মানে কি তুমি এখন সরকারের কাছে টাকা পাও, আর যদি ক্রেডিট হয় তার মানে সরকার তোমার কাছে টাকা পাবে ব্যাট সংক্রান্ত। এই বিষয়টাকে লক্ষ্য করা হয়। আস্তে আস্তে আরো তোমাদের হবে, তো আশা করি তোমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাই হোক, যারা 7 নাম্বারটা প্রবলেম বলেছিল আমি আবার করে দিছি। আচ্ছা ওকে, তারা এর মধ্যে তোমরা 15 নাম্বারটা করে ফেলছো। আচ্ছা এর মধ্যে তোমরা 15 নাম্বারটা করে ফেলছো, আবার একজন 11 নাম্বারটা প্রবলেম বলছে। আচ্ছা 11 নাম্বারটা আমি আরেকবার বলে দিচ্ছি। ব্যাট পেড টু গভর্নমেন্ট 40,000 টাকা। আমি গভর্নমেন্টকে ব্যাডের টাকা পেড করেছি, গভর্নমেন্টের ব্যাডের টাকা কি করেছি? পেড করেছি। এখন খেয়াল করো, তুমি এই গভর্নমেন্টকে ব্যাডের টাকা কেন দিবা? কারণ তোমার সাথে গভর্নমেন্টের ব্যাড সংক্রান্ত লেনদেন আছে। এখন তুমি যদি গভর্নমেন্টকে ব্যাডের টাকা পেড করো বা দাও, ঠিক আছে, কেন দিবা? তুমি একজন ক্রেতার পক্ষ থেকে হয়ে তুমি তাকে সরকারকে ব্যাডটা দিয়ে আসবা যে আমি ঠিক আছে, আমার লেনদেন হয়, আমার কিছু টাকা আছে, আমি ব্যাড হিসাব করে আপনাকে কিছু টাকা দিয়ে গেলাম। তুমি যে ব্যাডের টাকাটা দিয়ে আসছো এটা তো তোমার সম্পদ হিসেবে থাকবে। এখন কি থাকবে? সম্পদ। তাহলে তুমি যখন ব্যাডটা পেড করো 40,000 টাকা, সেটা তোমার জন্য কি হবে? সম্পদ হবে। সম্পদ বাড়লে কি হবে? ডেবিট হবে, নগদ টাকা কমলে ক্রেডিট হবে। এখন তুমি যদি মনে করো হ্যাঁ স্যার আমার কাছে সরকার ধরেন ব্যাট পাইবো, আমার কাছে সরকার ধরেন ব্যাট পাইবো, ঠিক আছে, তুমি যদি এরকমটা মনে করো, কিন্তু আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাকে ভাবতে হবে প্রথম। আবার তুমি যদি মনে করো সরকার আমার কাছে ব্যাট পাইবো, আমি ধরেন মালটাল বিক্রি করছি, হিসাব মতো সরকার আমার কাছে ব্যাট পাইবো, আমি সেই ব্যাটটা সরকারকে দিয়ে আসলাম, সেই ক্ষেত্রেও কিন্তু সরকার যদি তোমার কাছে ব্যাট পায় সেটা দায়। তুমি যদি সরকারকে ব্যাটের টাকা দিয়ে আসো সেক্ষেত্রে কি হবে? দায় কমলে ডিবিট হবে। সেই ক্ষেত্রেও কিন্তু তোমার ব্যাট ডিবিট হবে, নগদ টাকা ক্রেডিট হবে। কিন্তু এরকম যদি লেখা থাকে ব্যাট পেড অথবা ব্যাট ডিপোজিট অথবা কোনো কিছু হয়, সেটা আমরা নর্মালি সম্পদ মনে করতে হবে, যে আমাদের ব্যাট অ্যাকাউন্টে আমরা টাকা জমা দিয়ে আসছি, এটা পরবর্তীতে হিসাব করা হবে, তো আমাদের সম্পদ বাড়ছে, নগদ টাকা কমছে, ক্রেডিট, ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা তারপরে 15 নাম্বার, সেলস অন ক্রেডিট 15,000 টাকা, 50,000 টাকা এন্ড চার্জ 15%। আচ্ছা আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করি, যে এখানে যে 50,000 টাকা দেওয়া আছে সেটা কি শুধুমাত্র বিক্রয় মূল্য কিনা? শুধুমাত্র বিক্রয় মূল্য? হ্যাঁ তোমরা ইয়েস লেখো অথবা নো লেখো। এই যে 50,000 টাকা দেওয়া আছে এটা কি শুধুমাত্র পণ্যের মূল্য না, নাকি ব্যাট সহ মূল্য? এখানে কিন্তু চার্জ লেখা আছে, বলো। এখানে যে সেলস অন ক্রেডিট 50,000 টাকা এন্ড চার্জ 15% ব্যাট, এখানে বাকিতে 50,000 টাকা বিক্রি করা হয়েছে এবং এন্ড চার্জ এবং 15% ব্যাটও চার্জ করা হবে। তাহলে এই যে 50,000 টাকা এটা কি শুধুমাত্র পণ্যের মূল্য নাকি ব্যাট সহ মূল্য?
পণ্যের মূল্য যদি তোমাদের মনে হয় তাহলে ইয়েস লেখো, না যাদের মূল্য হবে নো। হ্যাঁ, সবাই কিন্তু ইয়েস লেখছো। তার মানে তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছো যে স্যার ইনক্লুডিং যদি লেখা থাকে অথবা উইথ লেখা থাকে, ইনক্লুডিং অথবা স্যার যদি উইথ লেখা থাকে তাহলে বুঝতে হবে যে অ্যামাউন্টটা দেওয়া আছে সেটা ব্যাট সহ অ্যামাউন্ট। তো ব্যাট সহ অ্যামাউন্ট হলে এটার ভিতরে ব্যাট আছে, এটা থেকে ব্যাট বের করে আমাকে ব্যাটের টাকাটা বের করতে হবে। আর যেহেতু এটা নাই সেক্ষেত্রে এটা কি ব্যাট আলাদা। তাহলে খেয়াল করো, আমি যদি একটু উপরে তুলে দিচ্ছি এটাকে, এখানে আমি করতেছি, তাহলে দেখো 15 নম্বরটা। তাহলে আমি যদি ক্রেডিট সেলস মানে বাকিতে, তাহলে বাকিতে যদি সেলস করি আমার দেনাদার বাড়বে, দেনাদার বাড়লে ডেবিট হবে। আচ্ছা, আমি পরে টাকা লিখবো, দেনাদার বাড়লে ডেবিট। তারপর হচ্ছে আমি যে সেলস ক্রেডিট, আমার আয় হবে ক্রেডিট। তারপরে কি আমি বিক্রয় ব্যাট আমার জন্য দায় হয়, দায় বাড়লে ক্রেডিট হয়, সেই জন্য এটা কি আউটপুট ব্যাট হবে। ঠিক আছে, আউটপুট ব্যাট ক্রেডিট। ক্লিয়ার? আউটপুট ব্যাট কি ক্রেডিট। তাহলে এখন আমাকে লিখতে হবে, দেখো আমি 50,000 টাকার পণ্য বিক্রি করবো, এটা হচ্ছে আমার পণ্যের দাম, এটা আমার বিক্রয় হচ্ছে আমার আয়, তাহলে আয় কত 50,000 ক্রেডিট। এখন এর উপর আমি আমার 50% ব্যাট নিব, তাহলে 50,000 50% করলে 7,500 হয়। তাহলে আমার ব্যাটের দায় বাড়ছে, আমি তার থেকে আমি নিতেছি, এটা দায়, তাহলে কত 7,500। তাহলে আমি তারে 50,000 টাকার পণ্য দিলাম এবং ব্যাট সংক্রান্ত তার কাছে আমি 7,500 পাই। হয়তোবা সেটা আমাদের থেকে সরকার পরে নিবে, কিন্তু তার সাথে আমার লেনদেন কি বন্ধু, আমি তোমার কাছে 50,000 টাকা পাই, আবার ব্যাটের জন্য কিন্তু 7,500 পাই, টোটাল 57,500 পাই। তাহলে আমার 57,500 টাকা দেনাদার বাড়বে, দেনাদার 57,500 টাকা বাড়লে দেনাদার ডিবিট। যার জাবেদা এটার মতো হয়েছে তার জাবেদা হয়েছে, আর যার জাবেদা এটার মতো হয়নি তাদের জাবেদা কিন্তু হবে না। ঠিক আছে, তোমার মূল লক্ষ্যটা বুঝতে হবে যে এই যে টাকাটা আছে সে টাকাটা কি ব্যাট সহ টাকা নাকি শুধুমাত্র টাকা। তাহলে যদি ব্যাট সহ টাকা হয় তাহলে এটার ভিতর থেকে তোমাকে ব্যাট বের করতে হবে। আর যদি ব্যাট ছাড়া টাকা হয়, শুধুমাত্র পণ্যের মূল্যটা বেরোটা দেওয়া হয়, সেটা হচ্ছে তোমার কি এই জাস্ট 15% করলে হয়ে যাবে। আচ্ছা, তো আমরা আরেকটা অঙ্ক করতেছি, একটু খেয়াল করো, আমরা আরেকটা অঙ্ক করছি। আচ্ছা, আমরা আরেকটা জাবেদা করতেছি। এখন তোমাদের কাছে আরেকটা প্রশ্ন, এখানে দেখো লেখা আছে এই পারচেজ সাপ্লাইস 20,000 টাকা ইনক্লুডিং ব্যাট। বলতো এটার ভিতরে কি সাপ্লাইস মানে কি, সাপ্লাইস পারচেজ সাপ্লাইস বলতো এটার ভিতরে কি ব্যাট, এই 20,000 টাকা কি ব্যাট সহ নাকি ব্যাট ছাড়া? বলতো 20,000 টাকা কি শুধুমাত্র সাপ্লাইসের মূল্য নাকি ব্যাট সহ সাপ্লাইসের মূল্য, বলো দেখি একটু। এখানে কিন্তু নতুন একটা বিষয় শিখবে, বিশ্বাস করো এটা যাবে কিন্তু একদম চেঞ্জ হবে। তোমরা যে ভাবতেছো এখানে ব্যাট আসবে, তুমি আগে আমার আনসার করো। তোমরা একটু জাস্ট বলো যে এটা কি ব্যাট সহ। আচ্ছা, আকাশ দে ভাইয়া ইনপুট ব্যাট আর আউটপুট ব্যাটের আরেকবার বোঝান। আমি বলি শোনো, বিক্রয় করার সময় আমরা যে ব্যাটটার নামকরণ করি সেটা হচ্ছে আউটপুট ব্যাট, আর ক্রয় করার সময় আমরা যে ব্যাটটার নামকরণ দিচ্ছি সেটা হচ্ছে ইনপুট ব্যাট। ঠিক আছে, মানে এটা হচ্ছে জাস্ট তোমার চিনার জন্য যে আউটপুট ব্যাট হচ্ছে আমরা বিক্রয় সংক্রান্ত ব্যাটটা, আর ইনপুট ব্যাট হচ্ছে ক্রয় সংক্রান্ত ব্যাটটা। এটা হচ্ছে জাস্ট তোমাকে ইন্ডিকেট করার জন্য বা আইডেন্টিফাই করার জন্য, মানে এটা একটা নামকরণ আলাদা করে করা হয়েছে। তাছাড়াও কিন্তু তোমাদের আরেকটা কথা বলে দিই, তোমরা কিন্তু বিক্রয়ের সময় কারেন্ট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখতে পারবা, ক্রয়ের সময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট লিখতে পারবা, এটা কিন্তু ভুল না। তবে তোমাদের আইডেন্টিফাই করে লেখাটা সব থেকে বেস্ট, এই জন্য এইভাবেই লিখতে হবে। আচ্ছা, তাহলে আমি এই 20,000 টাকা যে বলছি সবাই কিন্তু বলছে শাহানাজ, তারপর হচ্ছে বর্ষা, আশমিকা, অঞ্জু, জান্নাত, রিনু, তারপর হচ্ছে মাহমুদা, হ্যাঁ, কণাদাস, কণাদেব, দিলওয়ার, উম্মে আরফিন, তারপর হচ্ছে আর অনেকে কমেন্ট করে ফেলছে তোটে নিয়ে বলছে, তারপর হচ্ছে ইউনা বি, নাহিয়ান, আল্লাহর রহমতে অনেকে সবাই বুঝে গেছে যে ব্যাট সহ। কেন ব্যাট সহ? কারণ ইনক্লুডিং লেখা আছে। ইনক্লুডিং লেখা মানে কি এটার ভিতরে ব্যাট সহ টাকা। আচ্ছা, এখন এটা জাবেদাটা একবারে ডিফারেন্ট হবে, তোমরা আসলে বুঝতে পারবে না। তাহলে তোমাদের সাথে আরেকটা এখন মজার খেলা হয়ে যাবে, চলো আমরা একটু দেখে আসি। আমি এটার পরে বুঝাবো, আগে আমার বিষয়টা ভালো করে খেয়াল করো। ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, খেয়াল করে দেখো ভালো করে, একদম মজার একটা বিষয়, অনেক সহজ লাগবে। দেখো সাপ্লাইস, এখানে আমরা কি কিনছি? সাপ্লাইস। আচ্ছা, সাপ্লাইস। আচ্ছা, তোমাদের কাছে প্রথম আমার প্রশ্ন, যারা আমার স্টুডেন্টস যারা ছিলা এবং যারা সাপ্লাইস, ওকে, আমার প্রথম প্রশ্ন হচ্ছে সাপ্লাইসটা কি বলতো? 6টার মধ্যে সাপ্লাইস কি? প্রথম প্রশ্ন, 6টার মধ্যে সাপ্লাইস কি? সবাই সবাই বলো সাপ্লাইস কি? ব্যাট সহ টাকা, এটা হচ্ছে ব্যাট সহ টাকা। ঠিক আছে, প্রোডাক্ট পারচেজ এন্ড সেলস এর সময় ব্যাটের জার্নাল দিতে হয়, অন্য কোনো কিছু পারচেজের সময় ব্যাটের জার্নাল দিতে হয় না। ওকে, প্রীতি সুলতানা যে কথাটা বলছে সেটা একদম রাইট।
কিন্তু প্রীতি সুলতানা, তুমি যে কথাটা বলছো সেটা মুখস্থ বা নোট হতে পারে, আসলে মনে কিছু নিবা না। তুমি যদি জেনে বুঝে কথা বলে থাকো আমি তোমাকে সেলট, মানে তুমি বিষয়টা বুঝতে পারছো। কিন্তু তোমার কথা যদি নোটের মতো হয় যে তুমি জাস্ট মনে রাখছো, তাহলে কিন্তু হবে না। কারণ আমরা নোটের মতো করে পড়ে না, আমাদের একদম জেনুইন ভাবে আমরা শিখাই, মানে আসলে বুঝাবো যে আসলে এটা কিভাবে হয়েছে। এর জন্য একটু অপেক্ষা করতে হবে। আর যদি তুমি নোটের মতো না হয়, মুখস্থ এটা না হয়, তাহলে তুমি আমাকে একটু ব্যাখ্যাটা বলে দাও যে কেন হবে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, এই সাপ্লাইসটা আমাদের জন্য আমরা বুঝে গেছি যে এটা হচ্ছে আমাদের সম্পদ। সাপ্লাইস কি আমাদের জন্য সম্পদ। সাপ্লাইস আমাদের জন্য কি সম্পদ, সবাই বুঝতে পেরেছো? সাপ্লাইস হচ্ছে আমাদের জন্য সম্পদ। ভাই আমি জানি তোমরা জানো যে সম্পদের সময় বেটা জাবেদা হয় না, কিন্তু কেন হয় না, কি জন্য হবে না, আমাকে আগে সেটা বলতে হবে। শুধুমাত্র জাবেদা পারা গুড স্টুডেন্ট, মানে বেটার স্টুডেন্ট না, বুঝছো? জাবেদা তুমি কিন্তু ক্লাস 9-10 জাবেদা মুখস্থ করে করে লাইছো। আমি কিন্তু জানি যে মানে পণ্য ক্রয় করা জাবেদা কি, ক্রয় ডেবিট নগদান ক্রেডিট। এটা বিশ্বের যে কোনো একটা স্টুডেন্ট, নর্মাল স্টুডেন্ট বলতে পারবে, কিন্তু এটা কিন্তু আসলে জ্ঞান না। জ্ঞানটা কি, যে ক্রয় কেন ডেবিট হলো, নগদান কেন ক্রেডিট হলো, সেটাই কিন্তু জ্ঞান। আর সেটাই কিন্তু 11 ক্লাস একাডেমিতে বন্টন হয়, বুঝছো? ওকে, তাহলে আমরা সবাই বুঝতে পারছি যে এটা সম্পদ। আচ্ছা, সাপ্লাই ব্যবহার করা হলে খরচ, আর ব্যবহৃত হলে সম্পদ। ওকে, প্রথম কথা হচ্ছে আমি এখানে কিন্তু শুধুমাত্র সাপ্লাইস কিনছি। সাপ্লাইস কিনা সম্পদ, অবশ্যই সম্পদ। এখন তোমরা বলো তো, এই সাপ্লাইসটা আমরা ব্যবহারের জন্য কিনছি না? বলো তো, আমরা সাপ্লাইস কেন কিনি? সাপ্লাইস কিন্তু আমরা ব্যবহারের জন্য কিনি। এখন সাপ্লাইস যদি আমি ব্যবহারের জন্য কিনি, ঠিক আছে, আমি সাপ্লাইস ব্যবহারের জন্য কিনি, অথবা আমরা তো একটা জিনিস ব্যবহারের জন্য কিনি। ধরো আমি স্মার্ট বোর্ডটা কিনছি, কি জন্য কিনছি? ব্যবহারের জন্য কিনছি। তাহলে এই সাপ্লাইসের বুকটাকে বলো তো দেখি, এই সাপ্লাইসের বুকটাকে, একটা জিনিস শিখতে হলে অনেক মন দিয়ে শিখতে হয়। বলতো সাপ্লাইসের বুকটাকে বা সাপ্লাইসের বুককারী কারা? সাপ্লাইসের বুকটাকে বা সাপ্লাইসের বুককারী কারা? বলতো দেখি, সাপ্লাইসের বুকটাকে বা সাপ্লাইসের বুককারী কারা? যেহেতু আমরা সাপ্লাইস ব্যবহার করার জন্য কিনছি, আমি কি এখানে কি কোথাও লেখা আছে যে আমরা সাপ্লাইসটা বিক্রি করব? বলা আছে পারচেজ সাপ্লাইস। আমরা নরমালি সাপ্লাইস কেন কিনি? আমরা কিন্তু ব্যক্তিগতভাবে ব্যবহারের জন্য কিনি। আচ্ছা, এখন আমরা যদি সাপ্লাইসটা ব্যক্তিগতভাবে ব্যবহার করার জন্য কিনি, ওকে, আমরা যদি ব্যক্তিগতভাবে সাপ্লাইসটা ব্যবহার করার জন্য কিনি, তাহলে খেয়াল করে দেখো, আমি যদি একটা সাপ্লাইস ব্যবহার করার জন্য কিনি, খেয়াল করো, তাহলে আমি ভোক্তা। আমি কি ভোক্তা? সাপোজ আমি ওইটা বাদ দিলাম, ধরো আমি স্মার্ট বোর্ডটা কিনলাম 4 লাখ টাকা দিয়ে। 4 লাখ। স্মার্ট বোর্ডের প্রাইসটা আরেকটু বেশি, আবার মনে করে না যে এটা 4 লাখ টাকা, এটা দাম কিন্তু আরো বেশি। 4 লাখ টাকা কিনলাম, এবং এর সাথে ধরো আমি 15% করলে কত হয়? 60,000 টাকা। একটু আমি জাস্ট বুঝাই, 60,000 টাকা। ওকে, এই স্মার্ট বোর্ডটা আমি কেন কিনেছি? ব্যবহারের জন্য। তার মানে এটার বুকটাকে আমি নিজে, হ্যাঁ, এটার বুকটাকে আমি নিজে। এখন তোমরা বলো, এটার বুকটা যদি আমি হয়, আমি যে 60,000 টাকা ব্যাট দিলাম, এটা আমার জন্য কি বলতো দেখি? খরচ। লাগজিনি পেস? দেখছো, আমি কিন্তু তোমাদের শুরুতেই বলছিলাম সাপ্লাইসের পরিচয় 3টা। সম্পদ হয়, কখনো কি হয়, কখনো সম্পদ হয়, কখনো দায় হয়, কখনো কি হয়, খরচ হয়। তার মানে আমরা ইতিমধ্যে 3টা পরিচয় পেয়ে গেছি। এখন আমি তোমাদের আরেকটা বিষয় বুঝাবো। তাহলে আমি যদি সাপ্লাইস বা সম্পদটা ব্যবহার করি, এটার জন্য যদি ব্যাট দিতে হয় আমি দিব, তাহলে আমি ব্যবহারকারী, আমি ভোক্তা। তাহলে আমি যদি এর জন্য কোনো খরচ ব্যাট দেই, সেটা আমার জন্য কি খরচ? চলো আমরা একটু দেখে আসি। তাহলে খেয়াল করো, ধরো আমি একটা স্মার্ট বোর্ড কিনলাম 4 লাখ, ব্যাট দিলাম 60,000। 4 লাখ প্লাস কত? 60,000। তাহলে আমি টোটাল কত দিলাম? 4,60,000। খেয়াল করবার করে আমার সম্পত্তির ভ্যালু কত? 4,60,000। এখানে ব্যাটের কোনো হিসাব নাই। আরেকটা প্রশ্ন আমি তোদেরকে বোঝাই। তুমি একটা কলম কিনছো 4 টাকা, কিন্তু কলমটা তোমার কাছে 5 টাকা নিচ্ছে, মানে কলমের দাম কত? 4। ব্যাট 1 টাকা নিল, 5 টাকা। তুমি বলো তো তোমার কলমের দাম কত? 5 টাকা।
কারণ এখানে তুমি ব্যাটের হিসাব কখনোই করতে যাইবা না, কারণ এই ব্যাটের হিসাব করে তোমার কোনো লাভ নাই। কারণ তুমি ভোক্তা, ব্যাট তোমার জন্য খরচ। একটা তরমুজ খাইবা, সাপোজ একটা তরমুজ খাইবা 100 টাকা, কিন্তু এর জন্য ব্যাট দিতে 15 টাকা, 115 টাকা। তার মানে তোমার তরমুজের দাম 115 টাকা। তুমি যদি এখন এখানে ব্যাট হিসাব করতে যাও, ব্যাটকে সম্পদ অথবা দায় নিতে চাও, তোমাকে সরকার দিবে ব্যাটের টাকা? কখনোই দিবে না, কারণ তুমি নিজেই ভোক্তা, এটার খরচের দায় তোমার। এই জন্য তুমি যদি কোনো সম্পদ কিনতে যাও অথবা তুমি যদি এমন কোনো কিছু করো যেটা তুমি নিজে ভোক্তা, এর জন্য তুমি যত কিছু ব্যাট দিবা সেটা তোমার জন্য খরচ। এবং আমি 4 লাখ টাকা দিয়ে স্মার্ট বোর্ড নিলাম, আমি এখানে 60,000 টাকা ব্যাট দিলাম, এখানে আমার ব্যাটটা সহ আমার 4,60,000 টাকা হয়েছে। এটাই মূলত আমার স্মার্ট বোর্ডের দাম, এখানে আমার আলাদা কোনো ব্যাট নাই। তার মানে আমার স্মার্ট বোর্ড কিনতে কত টাকা লাগছে? 4,60,000 টাকা। আমার যাবে হবে স্মার্ট বোর্ড ডেবিট 4,60,000 টাকা, এবং কি ক্যাশ ক্রেডিট 4,60,000 টাকা। যেহেতু আমি ভোক্তা, আমাকেই ব্যবহার করতে হবে, আমার এখানে ব্যাট আলাদা করে কোনো হিসাব করতে হবে না। কারণ এই ব্যাট যে আমি দিচ্ছি, আমি যে একটা পারফিউম নিয়ে আসছি, একটা পারফিউমের দাম 400 টাকা, এটা 60 টাকা ব্যাট, মূলত 400 টাকা পারফিউমের দাম না, আমার বুঝতে হবে যে 460 টাকা আমার পারফিউমের দাম। পারফিউম ডিবিট 460, নগদান ক্রেডিট 460। যারা বুঝতে পেরেছো লাভ দিয়ে একটু কমেন্ট করে দাও, এবং আমি তোমাদেরকে পরবর্তী জায়গাটা বুঝাবো। ঠিক আছে? ওকে ওকে, সবাই একটু লাভ কমেন্ট করে দাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সহজে বুঝতে পেরেছো। আচ্ছা, ওকে। আচ্ছা, সবাই একটু ক্লিয়ার? আচ্ছা, তানজিনা, সাপ্লাইস দায় কখন হয় যদি বলতেন? সাপ্লাইস তো কখনোই দায় হবে না, ব্যাট তো দায় হয়, সম্পদ হয়। সাপ্লাইস তো সবসময় সম্পদ হয়, আর ব্যবহার করলে খরচ হয়। আচ্ছা, কে কে বুঝছো এটা বলো তো দেখি, যারা সবাই বুঝতে হবে কে কে। আচ্ছা, আলিশা কি বুঝো নাই? ওকে, আচ্ছা, তাহলে আমাকে এই সাপ্লাইসের ব্যাপারটা বোঝানোর জন্য একটু তোমাদের একটু পরে যেতে হবে, আমার আরেকটু তোমাদের সাথে কথা বলতে হবে। আচ্ছা, কে কে বুঝছো বলো তো দেখি। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, আমি যদি এই জিনিসটা চিন্তা করি, একটু খেয়াল করে দেখো, আমি একটা সাপ্লাইস পারচেজ করছি 20,000 টাকা, এটার ভিতরে ব্যাট আছে, এটার ভিতরে কি আছে? ব্যাট আছে। শোনো, আগের অঙ্কটায় আমি 4 লাখ টাকার একটা স্মার্ট বোর্ড কিনছিলাম, আমার প্লাস 60,000 টাকা ব্যাট দিতে হয়েছে, আমি যোগ করে 4,60,000 টাকা লিখছি। তার মানে আমার 4,60,000 টাকা স্মার্ট বোর্ড ডিবিট ছিল। আর এখন ইনক্লুডিং মানে কি? ব্যাটের টাকা এটার ভিতরে আছে, তাহলে তো তারা যোগ করে দিছে, আমার তো আর যোগ করার কিছু নাই। এরপরে তুমি যদি বলতে চাও স্যার ব্যাটটা কত হইব, আমি একটু দেখাই এখানে ব্যাটটা কত হইব। 20,000 ভাগ 115 ইন্টু কত? 15 ইন্টু 15। এখানে ব্যাট হইতেছে তোমার 2,660 টাকা সামথিং। তাহলে 2,660 টাকা সামথিং হচ্ছে ব্যাট, 2,660 টাকা। তার মানে এই সাপ্লাইসের ভিতরে 20,000 টাকার ভিতরে 2,660 টাকা হচ্ছে ব্যাট, আর বাকি টাকা কি? সাপ্লাইস। তাহলে ব্যাট আর সাপ্লাইস তো আমরা আলাদা করার কোনো দরকার নাই, কারণ 2,660 টাকা দিয়ে যদি আমি 2,660 টাকা সহ যদি আমি একটা সাপ্লাইস 20,000 টাকাতে কিনি, তার মানে আমার সাপ্লাইসের জন্য ব্যয় হয়েছে 20,000 টাকা। সেই জন্য আমার সাপ্লাইস ডেবিট কত? 20,000, এবং কি নগদ ক্যাশ ক্রেডিট কত? 20,000 টাকা। ঠিক আছে? ওকে, তো যারা এই 22 নম্বর বুঝতে পারছো সবাই একটু 22 নম্বর ক্লিয়ার লিখে দাও। যারা 22 নম্বর বুঝতে পারছো সবাই একটু 22 নম্বর ক্লিয়ার লিখে দাও। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ব্যাপারটা। দেখো আমাদের 1 ঘন্টা পার হয়ে গেছে, টেরও পাইছি না। দেখো 1 ঘন্টা 8 মিনিট চলতেছে ক্লাস, তোমাদের কোনো খবরই নাই। আচ্ছা, দেখছো? তাহলে ব্যাট কখন কি হয় মনে করতে হবে। আমি যখন একটা পণ্যের বিক্রেতা হব, তখন ওই বিক্রেতার জন্য বিক্রি করে আমি যে ব্যাট নিব সেটা আমার জন্য দায়। আমি যখন একটা পণ্য কিনতে যাব, যখন আমি ব্যাট দিব, সেটা আমার জন্য সম্পদ। আবার আমি যখন নিজে ব্যবহার করব, নিজে ব্যবহার করার জন্য কোনো একটা পণ্য অথবা কোনো কিছু যদি কিনি বা সম্পদ কিনি, ঠিক আছে, সেটা এই ব্যাটের টাকা আমার জন্য খরচ। ক্লিয়ার? তাহলে এখানে তো আর খরচ দেখা লাভ নাই। আমি তো একটু আরেকটা জিনিস বুঝাই। ধরো এই যে আলিশা তানজিমে, ধরো সে তার একটা বানাইছে, সে একটা কসমেটিক্স কিনছে। আচ্ছা, কসমেটিক্স বানান জানি কিভাবে রে? আচ্ছা, সে একটা কসমেটিক্স কিনছে, ধরো
250 টাকা, কসমেটিক্সে 250 টাকা। এখন দোকানদার বলছে আপনার কসমেটিকের দাম 250 আর ব্যাটের দাম হচ্ছে 70। এখন ধরো সে এটা কিনে নিয়ে আসলে কত টাকা দিয়ে, মানে সিম্পল 270 টাকা তার ব্যাট আসবে না, তাহলে 300 কত আসতেছে 20 টাকা। এখন সে কসমেটিক্সটা 320 টাকা কিনে আনছে, এখন সে এটা নিজে ব্যবহার করবে। এখন সে যদি এখানে ব্যাটের হিসাব করে সরকারকে বলে আমার ব্যাটের টাকা ফেরত দেন, কোনো লাভ হইব? কারণ সে তো নিজেই বুকটা, সে ব্যাটের টাকা দিতে হবে। তাহলে তোমাকে বুঝতে হবে যে এখানে তার কসমেটিক্স এর মূল্য কিন্তু 250 টাকা না, আসলে তার কসমেটিক্স এর মূল্য 320 টাকা। সেই জন্য সে কসমেটিক্স ধরো ডেবিট দিবে এবং কি ক্যাশ ক্রেডিট দিবে, বুঝছো? এখন সে যদি বলে না আমি কসমেটিক 250 টাকা দিব, ব্যাটের একটা আলাদা জাবেদা দিব 270 টাকা, তাহলে তো তোমার কসমেটিকের মূল্য 250 টাকায় রয়ে গেল। জিনিসটা কি তোমার ঠিক হলো? তুমি যে জিনিসটার জন্য 220 টাকা খরচ করলা, অথচ তুমি সেই জিনিসটাকে 250 টাকায় রেখে দিলা, হবে না? অ্যাকাউন্টিং রুলস ব্রেক হয়ে যাবে এটা। ওকে, আশা করি তোমাদের সমস্যা ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমাদের আর কোনো সমস্যা নাই। হ্যাঁ, তো আমরা একটা জিনিস বুঝতে পারলাম, কনাদেব বলতেছে হ্যাঁ ভাইয়া ব্যাটের টাকা আলাদা করে দেখাতে হবে না। আমি একটা কথা বলি, একটা কথা বুঝে নিও, এখানে ব্যাটের টাকাটা ভিতরে, সেই জন্য আমি আমার আলাদা করে আমি দেখাবো না। যেহেতু এটার সাথে ভিতরে, সেই জন্য আমি এই ভিতরে যেহেতু ব্যাট সহ যেহেতু টাকা, এই জন্য আমি এই টাকা সরাসরি জাবেদা দিয়ে দিচ্ছি, সারপ্রাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। কিন্তু স্মার্ট বোর্ডের ক্ষেত্রে দেখো, আমি যে উদাহরণটা দিয়েছিলাম, ব্যাটের টাকাটা বাইরে ছিল, আমাকে বলছে 4 লাখ টাকা হচ্ছে আমার স্মার্ট বোর্ডের দাম এবং এর সাথে 15% আরো ব্যাট দিতে হবে, তার মানে আমার আরো 15% টাকা যোগ করতে হবে, বুঝছো? যদি ব্যাটের টাকা সহ এই আমার টাকা থাকে, সেক্ষেত্রে আমি সরাসরি জাবেদা দিয়ে দিব। আর যদি ব্যাটের টাকার ভিতরে না থাকে, তাহলে আমি ব্যাটের টাকা যোগ করে আমাকে জাবেদা দিতে হবে 4,60,000 টাকা। মানে মূল কথা হচ্ছে ব্যাট সহ আমার যে খরচটা হবে, সেটা হচ্ছে আমার সম্পদের খরচ, সেটা হচ্ছে আমার যে আমি যে বুকের জন্য যে পণ্য কিনছি, সেটা হচ্ছে আমার বুকের খরচ। এই জন্য ব্যাট সহ টাকা দিয়ে আমাকে জাবেদা দিতে হবে। যদি আমি আমার বুকের জন্য কোনো কিছু কিনে থাকি, যদি আমার ব্যাট না অন্তর্ভুক্ত থাকে, আমি ব্যাট বের করে অন্তর্ভুক্ত করে জাবেদা করব। আর যদি আমার খরচে আমি কিনে থাকি, ব্যাট অন্তর্ভুক্ত যদি করা থাকে, আমাকে আলাদা করে কষ্ট করতে হবে না, অন্তর্ভুক্ত করা আছে, আমি সেক্ষেত্রে আমি এভাবে জাবেদা দেব। আশা করি এতে তোমরা আরো একটু ক্লিয়ার হয়েছো, আরো অনেক সহজে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, বুঝছো? তো কোনাদেব বলতেছে প্রথম জাবেদা ব্যাটের জাবেদা আলাদা করে দেখা হয়েছে। তো প্রথম জাবেদা আমি যে তোমাদের বলি ব্যাটের টাকা আলাদা করে দেখানো হয়েছে, এই যে তোমরা পেজ যে লাগাও, এটা তো আমি পারচেজ করছি, এখানে তো আমি নিজে বুক করব না, আমি পারচেজ করছি। আমি পারচেজ করে যে আমি এই ব্যাট দিয়ে আসলাম, একটা পণ্য কিনতে গিয়ে যে ব্যাট দিয়ে আসলাম, এটা আমি সরকার থেকে নিব না? অবশ্যই আমি নিব। আমি যেহেতু সরকার থেকে নিব, আমাকে তো অবশ্যই ব্যাটের হিসাবটা রাখতে হবে। আর তুমি নিজে একটা কিছু কিনছো ব্যবহারের জন্য, এটা সরকার তোমার দিব? এটা তোমার নিজের খরচ, বুঝছো? এই জন্য ঠিক আছে, সম্পদের ক্ষেত্রে অথবা তুমি ব্যবহারের জন্য যদি কোনো কিছু কিনে থাকো, সেটার ব্যাটটা কখনোই আলাদা হবে না, কারণ এই ব্যাটের হিসাব তোমাকে সরকারের কাছে দিতে হবে না, সরকারের সাথে এটা তোমার কোনো হিসাব নিকাশ নাই। কিন্তু যদি তুমি ক্রয় করতে এবং বিক্রয় করতে কোনো ব্যাট যদি দেওয়া হয়, সেটা অবশ্যই সরকারের সাথে তোমার হিসাব নিকাশ আছে, সেই জন্য ব্যাটটা তোমাকে আলাদাভাবে জাবেদা দিতে হবে। এবং তুমি কখন ব্যাটটা 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ করে বের করে নিবা, আবার কখন শুধুমাত্র 15% করবা, সেটা হচ্ছে তোমাকে বুঝতে হবে। যদি ইনক্লুডিং লেখা থাকে অথবা উইথ লেখা থাকে, সেক্ষেত্রে তোমাকে বুঝে নিতে হবে যে এটার ভিতরে ব্যাট সহ আছে, সেই জন্য 115 দিয়ে ভাগ 15 দিয়ে গুণ দিলে তুমি ব্যাটের টাকা পেয়ে যাবা। আর যদি বলা থাকে উইচ অথবা চার্জ অথবা প্লাস, সেক্ষেত্রে মনে করতে হবে যে ব্যাটের টাকা আলাদা, সেজন্য তোমাকে শুধু 15% করলে ব্যাটের টাকাটা বের হয়ে আসবে। মূল কথা হচ্ছে তোমাকে বুঝতে হবে যে আমার যে ভ্যালুটা দেওয়া আছে, সেটা কি শুধুমাত্র পণ্যের ভ্যালু নাকি ব্যাট সহ ভ্যালু। যদি শুধুমাত্র পণ্যের ভ্যালু হয়, তাহলে 15% করে অ্যাড হবে। আর যদি শুধুমাত্র ব্যাট সহ যদি ভ্যালু হয়, তাহলে 115% দিয়ে 15 গুণ দিয়া বের করে আমাকে ব্যাটটা বের করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে আমাদের আর কোনো প্রশ্ন থাকলো না, আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তো এখন আমি তোমাদের মুখ থেকে একটা কথা শুনতে চাই, সবাই একটু অল ক্লিয়ার লিখে দাও, আমি তোমাদের একটু কমেন্ট করবো, তোমাদের নাম বলবো, আমি একটু দেখতে চাই তোমাদের কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, এরপর আমি এটা একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো, এই যে ব্যাট রিফান্ড ফ্রম গভর্নমেন্ট, আমি গভর্নমেন্ট থেকে ব্যাট রিফান্ড করছি, মানে আমি যে ব্যাটের জন্য টাকা জমা দিছি, সেখান থেকে আমি ব্যাট নিয়ে আসছি। তাহলে আমি যদি ব্যাটের টাকাটা আমি নিয়ে আসি, খেয়াল করে দেখো, আমি যদি ব্যাটের টাকা নিয়ে আসি, তাহলে আমার ক্যাশ টাকা বাড়বে। ঠিক আছে, ক্যাশ টাকা বাড়বে কত? 20,000 টাকা। এবং আমার ব্যাট নামে যে একটা অ্যাকাউন্ট বা সম্পদ ছিল, সেটা কমে যাবে, ক্রেডিট।
তাহলে আমরা কি বুঝতে পারলাম, ব্যাট যখন আমরা পেড করবো জমা দিব, সেক্ষেত্রে আমার ব্যাট ডেবিট নগদান ক্রেডিট, কারণ আমার ব্যাট নামক সম্পদ বাড়বে। আবার আমি যদি ব্যাট রিফান্ড করি, মানে ব্যাটের টাকা যদি আমি সরকার থেকে আবার কিছু টাকা নিয়ে আসি, সেক্ষেত্রে আমার কি হবে, আমার ক্যাশ টাকা ডেবিট হয়ে যাবে, ক্যাশ বাড়বে, আমার ব্যাট নামক যে সম্পদ ছিল সেই সম্পদটা কমবে। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। এবং এই রিফান্ড এবং সাবমিশন আমরা করার কারণ কি, আমরা ব্যাট সংক্রান্ত লেনদেন যেহেতু করি, আমাদের কোনো সময় ব্যাট অ্যাকাউন্টে টাকা জমা রাখতে হয়, আবার কোনো সময় আমাদের যদি বেশি টাকা পড়ে আমরা সেখান থেকে টাকা নিয়ে আসতে পারি। জমা দেওয়ার সময়, পেড করার সময় ব্যাট কারেন্ট অ্যাকাউন্টটা ডেবিট হবে নগদান ক্রেডিট, আমরা রিফান্ড করার সময় কি নগদান ডেবিট ব্যাট কারেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট, মানে উল্টা, ঠিক আছে। তো আমি সবার একটু দেখবো প্রথম থেকেই। তো তুফাইল আলম বলছে হ্যাঁ স্যার ক্লিয়ার, রকিবুল ইসলাম স্যার ক্লিয়ার, নাহিয়ান আলী নাহিন ক্লিয়ার, দিলওয়ার, তুন্নি আক্তার, এরপর হচ্ছে মেহেদি হাসান, সুমি আক্তার, কোনাদেব, তারপর হচ্ছে খায়রুল ইসলাম, মিতু বারোয়া, দীপা জাহান, নাহিদা নূর, এমএসটি সুরাইয়া, রুনা আক্তার, এরপর হচ্ছে সায়েদ ফাহিম, খাদিজা বিনতে, এরপর হচ্ছে রূপসা নূর। ওকে, তাহলে ফারিন, ওয়াফা, তারপর হচ্ছে আর কে আছে, তানজিনা, কানিস ফাতেমা, তারপর হচ্ছে রাফসান, তারপর হচ্ছে মেহেদি হাসান, তারপর হচ্ছে তানবীর, আরমান, তারপর হচ্ছে তোমার শাহনাজ আক্তার, তারপর হচ্ছে শাহনাজ আক্তার। শাহনাজ আক্তার বলছে স্যার আপনার ক্লাসের উপরে ক্রাশ খেলাম। যাই হোক, আমার চেহারা ভালো না দেখে আজকে আমার চেহারা ক্রাশ না খায়, ক্লাসে গেছে। যাই হোক, আমিও চাই সব স্টুডেন্ট আমার ক্লাসের উপরে ক্রাশ খাক। আচ্ছা, বর্ষা বৃষ্টি বলছে 22 তারিখটা বুঝে নাই। আচ্ছা, পিডিএফ দিও, হ্যাঁ আমি তোমাদেরকে এখন একটু, আচ্ছা 22 তারিখটা একজন বুঝে নাই। আচ্ছা আপু, তুমি 22 তারিখটা তুমি মাত্র শুধু বুঝো নাই, 22 তারিখটা একটু দেখে নিও, ঠিক আছে। 22 তারিখটা একটু আবার দেখে নিও, আমি যে আলোচনা করছি আশা করি তুমি বুঝতে পারবে। এখন যদি বেশি আলোচনা করি ক্লাসটা একটু বড় হবে এবং তোমার মাথাটা গুলাটে হবে, এবং তোমার মাথাটা আরো ঘোলাটে হয়ে যাবে। তুমি আবার এই জায়গাটা একটু টেনে দেখবা, ঠিক আছে। আমি তোমাদের এতটুকু বলে দিচ্ছি, তুমি যখন কোনো পণ্য বা কোনো কিছু বুক করার জন্য ব্যাট দিবা, সেটা তোমার জন্য অবশ্যই ওই ব্যাটের টাকা সহ তোমার পণ্যের ভ্যালু বা তোমার ভোগের ভ্যালু। সেই জন্য ব্যাটের টাকা সহ যেহেতু তোমার পণ্যের ভ্যালু অথবা ভোগের ভ্যালু, সেই জন্য এখানে আলাদা করে ব্যাটের জাবাদা দিবা না। তুমি জাস্ট তোমার পণ্য বা ভোগের যে অংশ সম্পত্তি সেটা ডেবিট করবা, আর নর্মালি ক্যাশটাকে ক্রেডিট করে দিবা। এখন যদি তোমার ইনক্লুডিং দেওয়া থাকে, তার মানে তোমার নর্মালি ব্যাটের টাকা যোগ করার কোনো দরকার নাই, এটার ভিতরে যোগই আছে। আর যদি তোমার প্লাস বলে, তাহলে তোমাকে আবার আলাদা করে যোগ করে সম্পদের মূল্য দেখাই দেবো। নর্মাল আমি বলি, তুমি একটা নেকলেস কিনছো 1 লাখ টাকা দিয়া, এই নেকলেসের ভিতরে ব্যাট সহ আছে, তাহলে ব্যাট সহ যদি আছে, ধরো নেকলেস 90,000, ব্যাট হচ্ছে 10,000, তাহলে তোমার ইনক্লুডিং নেকলেসের দাম ধরো ব্যাট সহ 1 লাখ টাকা, তাহলে তো তোমার 90,000 টাকা হলো নেকলেস আর হলো 10,000 টাকা ব্যাট, তাহলে টোটাল তোমার নেকলেসের জন্য খরচ কত হলো 1 লাখ। তাহলে 1 লাখ টাকা তোমার নেকলেসের দাম, তাহলে সে নেকলেস ডেবিট 1 লাখ, নগদান ক্রেডিট 1 লাখ। এটা হচ্ছে ওইরকম, বুঝছো। এখন আমি যদি তোমাকে বলি আরেকটা এক্সাম্পল, ধরো তোমাকে বলছে যে তোমার 1 লাখ টাকা হচ্ছে নেকলেসের দাম, ম্যাডাম আরো 15% ব্যাট দিতে হবে, তাহলে 1 লাখ টাকা আবার 15% ব্যাট, তার মানে তোমার নেকলেসের দাম কিন্তু নর্মালি 1 লাখ টাকা না, কারণ এর সাথে আরো ব্যাট দিতে হবে। সেই জন্য তোমার এক নেকলেসের দাম কত হইতেছে, যে 1 লাখ টাকা আর হচ্ছে 15% ব্যাট 15,000 টাকা, তাহলে তোমার নেকলেসের দাম 1,15,000 টাকা। তাহলে সেক্ষেত্রে তোমার যাবে হবে কি 1,15,000 টাকা নেকলেস ডেবিট, ক্যাশ ক্রেডিট। এখন যেহেতু তোমার এই নেকলেস তুমি ব্যবহার করবা, সেই জন্য তোমার এটা খরচ, ব্যাটটা খরচ, সেই জন্য ব্যাটটা যাবে হবে না, জাস্ট তোমাকে সম্পদটা এভাবে করে বুঝিয়ে দিতে হবে। আশা করি এতে আরো তোমরা অনেকে উপকৃত হয়েছো, তোমাদের আর কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা তোমাদেরকে আমি একটা হোমওয়ার্ক দিচ্ছি, তোমরা এই অঙ্কটাই করে তোমরা কি করবা, এই অঙ্কটা করে সবাই একটু স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা এই অঙ্কটা করে আমার এই ইতে আবার জমা দিবা, ঠিক আছে। এই অঙ্কটাই করবা, এবং আমি তোমাদেরকে বলি, তোমরা দেখবা অ্যাভেলেবেল শত শত এরকম অঙ্ক বোর্ড পরীক্ষা আসছে। তুমি গিয়ে দেখো যে বোর্ড পরীক্ষা এরকম অঙ্কগুলো আসতেছে, তুমি জাস্ট আমার যে একটা বেসিকটা নিয়ে তুমি ক্লাসগুলো করো। এবং তোমাদেরকে আরেকটা আমি অ্যানাউন্স দিয়ে দিচ্ছি, কালকে হচ্ছে তোমাদের বিজনেস ম্যাথ ক্লাস, ঠিক আছে, বিজনেস ম্যাথ ক্লাস, বুঝছো। এই বিজনেস ম্যাথ সকল ডিপার্টমেন্টের জন্য আছে, অল ডিপার্টমেন্টে বিজনেস ম্যাথ আছে। তো কালকে রাত 9টা বাজে তোমাদের বিজনেস ম্যাথ ক্লাস নেবেন আমাদের আলামিন স্যার। তো সবাই যথাসময়ে উপস্থিত হয় বিজনেস ম্যাথ ক্লাসে জয়েন করবা। আলামিন স্যারের প্রতিভাও তোমাদের অনেক কিছু দেখার বাকি আছে, জাস্ট খালি কালকে দেখবা, ঠিক আছে। তো যাই হোক, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আমরা আমাদের
ক্লাস আজকে এখানেই শেষ করে দিচ্ছি। তো আশা করি তোমাদের জন্য আমি যে সময়টুকু ব্যয় করেছি তোমাদের জন্য কল্যাণ বয়ে আনবে, এবং তোমরা আমার জন্য দোয়া করবা। আমরা 3 জন টিচার যেন তোমাদের মনোমুগ্ধকর ভাবে তোমাদের জন্য ক্লাস নিতে পারি, এবং আমরা যেন সুস্থ এবং স্বাভাবিকভাবে যেন তোমাদের ক্লাস নিতে পারি, সেই জন্য আমাদের জন্য দোয়া করবা। এবং তোমাদের জন্য অনেক দোয়া থাকবে, হ্যাঁ, অনেক শুভকামনা থাকবে যেন তোমরা সেকেন্ড ইয়ারে অন্তত পক্ষে ফার্স্ট ইয়ারের মতো ভুল যেন না করো। ঠিক আছে, সেকেন্ড ইয়ারে যেন অন্তত পক্ষে ভালো একটা জায়গায় অ্যাডমিশন হয়ে যেন তোমরা ভালো একটা রেজাল্টের জন্য যেন একটা প্রিপারেশন নিতে পারো, সেই দোয়া আমি তোমাদের জন্য করি। ঠিক আছে, তো আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আবার। আসসালামু আলাইকুম। পেট বেচে এই চ্যাপ্টার করাবো না কেন ভাই? পেট বেচে নতুন করে আবার সব চ্যাপ্টার ক্লাস হবে। এটা ফ্রি ক্লাসে করাছি দিকে পেট বেচে হইব না, সব ক্লাসই পেট বেচে আবার নতুন করে হইব। বুঝছো? ওকে ওকে ওকে।